নমস্কার বন্ধুরা, পিএসএসএম ত্রিপুরার পর্দায় সবাইকে স্বাগত। আমি সোমাভূষণ। সকল দিব্য আত্মাদের প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় অনুষ্ঠান শুরু করছি। আজকের স্বাধ্যায় অনুষ্ঠানে আমি দ্য আনটোল্ড স্টোরি অফ সীতা ডেনা মারিয়ামের লেখা এই বইটার তৃতীয় অধ্যায় শুরু করব। এই বইটা আমি বাংলায় অনুবাদ করে আপনাদের শোনাচ্ছি। তৃতীয় অধ্যায়ে আছে সীতার শিক্ষা সম্পর্কে আলোচনা, যেটা আমরা রামায়ণে খুব বিশেষ একটা পাইনি। ডেনা মরিয়াম তার পূর্বজন্মের কোনো এক জন্মে মিথিলার রাজত্বে ছিলেন এবং সীতার সঙ্গেই উনি সময় কাটিয়েছেন। উনি ধ্যানের মাধ্যমে ওনার এই পূর্বজন্মের কথা জানতে পেরেছেন। উনি সেটাই নিজের চোখে দেখা সেই গল্প, সেই সত্যি কথা উনি বইয়ের আকারে প্রকাশ করেছেন। সেটার বাংলা অনুবাদ করে আমি পড়ছি। সীতা কতটা বিদুষী ছিলেন, বা সীতার দিব্য শক্তি কি কি প্রচুর পরিমাণে ছিল, বা সীতা কিভাবে তার শিক্ষা লাভ করেছেন বা শিক্ষা দান করেছেন, সেগুলো আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো। আমরা গত অধ্যায়ে সীতার জন্ম পরিচয় জেনেছিলাম। আমরা ওইটুকু অবধি জেনেছি যে সীতাকে নিয়ে সুনয়না মা এবং জনক বাবা মিথিলার রাজত্বে এসেছেন। তারপরের কাহিনী আজকে পড়ছি। সীতার উপস্থিতি পুরো গৃহকে রূপান্তরিত করেছিল। এখন সবকিছুই তাকে কেন্দ্র করে আবর্তিত হচ্ছিল। জনক বাবা এবং সুনয়না মা ঘন্টার পর ঘন্টা তার পাশে বসে থাকতেন, ঘুমাতে দেখতেন, পালা করে তাকে কোলে নিতেন। আমি কখনো বাবাকে এমন দেখিনি। এখানে আমি বলতে মীনাক্ষী মার কথা বলা হয়েছে। উনি ওনার উনি জনক বাবাকে কখনো এমন অবস্থায় দেখেননি, এবং আমাদের বিস্ময় হতো যে বস্তু জগতের কিছুই যাকে স্পর্শ করতে পারে না, আমাদের বাবা মানে জনক বাবা, যিনি সমস্ত আসক্তি অতিক্রম করেছিলেন, সেই মানুষটিকেও কিভাবে এই শিশুটি এমন ভাবে মুগ্ধ করে ফেলে। আমরা জানি যে জনক বাবা সবসময় ধ্যান নিয়ে ব্যস্ত, ঋষিদের সঙ্গেই উনি বেশিরভাগ সময় কাটাতেন। এখন উনি রাজপ্রাসাদের অন্তঃপুরে সীতামার সঙ্গে সময় বেশি কাটাচ্ছেন, যেটা সবার কাছে একটু আশ্চর্যের লেগেছিল। কিন্তু শুধু তারা দুজনেই নয়, আমরা সবাই তার আকর্ষণে আবিষ্ট ছিলাম। গৃহের প্রতিটি মানুষের মধ্যে এই একই রকমের অনুভূতি ছিল। শিশুটির জন্য যদি কিছু দরকার হতো, দাসীরা ছুটে যেত তা এনে দিতে। আমি নিজেও তার পাশ থেকে দূরে সরে যেতে পারতাম না। যেখানে সে শুয়ে থাকতো সেখান থেকে বের হওয়া ছিল কঠিন, কারণ তার প্রতি এমনই আকর্ষণ অনুভব করতাম। আমি প্রায়ই তার দিকে চেয়ে থাকতাম, এবং জীবনে প্রথমবারের মতো আমার হৃদয়ে এক স্পষ্ট ভালোবাসা জন্ম নিল। এই শিশুটির জন্য যে অনুভূতি ছিল তা আমি আগে কখনো কারোর জন্য অনুভব করিনি। সেই অনুভূতি বর্ণনা করার মতো কোনো শব্দ ছিল না। এটা মীনাক্ষী মা বলছেন যে ওনার হৃদয়ে এক আশ্চর্য রকমের ভালোবাসার সৃষ্টি হয়েছে, যেটা আগে কখনো ছিল না। সীতা মার প্রতি একটা আশ্চর্য রকমের আকর্ষণ, ভালোবাসার সৃষ্টি হয়েছে। মাতা একদিন যখন তাকে একা পেলাম, আমি ফিসফিস করে বললাম, তোমার মাধ্যমে আমি আনন্দকে চিনেছি। তুমি আমার জীবনে আলো এনেছো, আর আমি জীবনের শেষ দিন পর্যন্ত তোমার প্রতি বিশ্বস্ত ভাবে সেবা করে যাব। সীতা তখন তো শুয়েই থাকতেন। তো ওই অবস্থায় ওনাকে একদিন একা পেয়ে মা বললেন, এই কথা মীনাক্ষী মা এই কথাটা বললেন। শুরুর থেকে দাসীরা ও অন্যরা তাকে মাতা বলে ডাকতো। এটা যেন স্বভাবতই চলে আসছিল যে সবাই সীতামাকে মাতা বলেই ডাক। বাহ্যিকভাবে আমরা তাকে সেবা করলেও মনে মনে আমরা অনুভব করতাম যে সেও আমাদের যত্ন নিত। প্রকৃত অর্থে সেই ছিল আমাদের মাতা। প্রথমে সুনয়না মা আমাদের তাকে মাতা বলতে শুনে হাসলেন, কিন্তু পরে তার হাসি মিলিয়ে গেল এবং তিনি বললেন, তোমরা সবাই ঠিক বলেছ। যদিও সে বিশ্বের জননী, তবুও আমাকে আমার সন্তানের মতোই দেখি, এটাই মায়ের স্বভাব। উনি একটু আমতা আমতা করে
বললেন কথাটা। সীতার আগমনের পর কয়েক মাস ধরে জনক বাবা রাজপ্রাসাদ ছেড়ে কোথাও যেতেন না, নিকটবর্তী অঞ্চল ছাড়া। দূরবর্তী ঋষিদের কাছে যে তার নিয়মিত যাতায়াত ছিল তা কিছুদিনের জন্য স্থগিত ছিল। কিন্তু সীতার জন্মের প্রথম বছর পূর্ণ হওয়ার কাছাকাছি সময়ে তিনি এক ঋষির আশ্রমে যাওয়ার জন্য আমন্ত্রণ পেলেন এবং তিনি সেই আমন্ত্রণ গ্রহণ করলেন। তিনি সীতাকে বিদায় জানাতে এলেন। আমি তখন সুনয়না মার সাথে ছিলাম, আমি মানে মীনাক্ষী মা। তিনি সীতাকে বোঝাচ্ছিলেন কোথায় যাচ্ছেন। সীতার তো তখন মাত্র 1 বছর বয়স। সীতা শুয়ে আছেন। তো জনক বাবা সীতা মাকে বুঝিয়ে বলছেন যে উনি কোথায় যাচ্ছেন। সুনয়না মা আমার দিকে তাকিয়ে মুচকি হাসলেন, যেন অবাক হচ্ছিলেন যে জনক বাবা এই ছোট্ট শিশুটির সাথে এমন ভাবে কথা বলছেন যেন সে পূর্ণবয়স্ক। কিন্তু বিদায় নেওয়ার সময় যখন তিনি উঠলেন তখন সীতা তার দিকে হাত বাড়িয়ে দিল এবং তাদের চোখ মিলল। কিছুক্ষণের জন্য তিনি নড়লেন না বা কিছু বললেন না, কিন্তু পরে যেন শিশুটির ইশারায় বললেন, আচ্ছা তোমাকেও সঙ্গে নিয়ে যাও। সীতামার দিব্য দৃষ্টি কিরকম ছিল যে 1 বছর বয়সেই সীতামা চোখের ইশারায় জনক বাবাকে বুঝিয়ে দিলেন যে আমিও আপনার সঙ্গে যাব, এবং জনক বাবাও তার ইঙ্গিতটা বুঝে সীতামাকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। সুনয়না মা আপত্তি জানাতে লাগলেন, কিন্তু জনক বাবা শুধু আঙ্গুল ছোটে রেখে বললেন, সে আমাকে যেতে বলেছে আর আমি তাকে না বলতে পারি না। কারণ জনক বাবা তো জানেন সীতামা কে বা কি, বা সীতামার দিব্য দৃষ্টি সম্পর্কে ধারণা জনক বাবার নিশ্চয়ই ছিল, তাই তিনি এতটা অবাক হননি। আপনি তাকে একা নিয়ে যেতে পারেন না। তো তখন এই কথাটা সুনয়না মা বললেন। তখন জনক বাবা বলছেন, আমি পুরোপুরি সক্ষম এবং নিশ্চিত আশ্রমেও তাকে সাদরেই গ্রহণ করবে। তো তখন সুনয়না মা বলছেন, আপনি যদি তাকে নিয়ে যেতে চান তবে মীনাক্ষী ও উষাকে সঙ্গে নিন। উষা রাজপরিবারের আরেকজন পরিচারিকা। উষা ছিল এক তরুণ দাসী এবং পরিবারের প্রতি তার গভীর ভক্তি ছিল। প্রায়ই আমাকে কাজে সাহায্য করত, আমাকে মানে মীনাক্ষী মাকে কাজে সাহায্য করত। জনক বাবা আমার দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ মীনাক্ষী, তুমি যেতে পারো, উষাকেও বল। আমি আগে কখনো প্রাসাদের বাইরে ভ্রমণ করিনি এবং কখনো ঋষিদের আশ্রমেও যাইনি। এটা আমার জন্য সম্পূর্ণ এক নতুন অভিজ্ঞতা হতে চলেছে। আশ্রমে পৌঁছতে আমাদের পুরো দিন লেগে গেল, কারণ পথে অনেকবার থামতে হয়েছিল। মহারাজা এসব যাত্রাকে গ্রামের মানুষের সাথে দেখা করার সুযোগ হিসাবে ব্যবহার করতেন। মানুষরা তাকে খাবার দিতে জোর করত এবং তিনি তা প্রত্যাখ্যান করতে পারতেন না। আমরা আগে জানি জনকবাবু একজন প্রজাবৎসল রাজা। তো উনি যখন কোথাও যেতেন তখন উনি গ্রামের মানুষদের সঙ্গে দেখা করতেন, তাদের খোঁজ খবর নিতেন, তাদের পরিষেবা গ্রহণও করতেন। এটাই ছিল প্রথমবার সীতার রাজকুমারী হিসাবে গ্রামবাসীদের কাছে পরিচিত হওয়া। সংবাদ ছড়িয়ে পড়ল যে মহারাজা তার কন্যাকে নিয়ে যাচ্ছে, আর বিভিন্ন গ্রাম থেকে মানুষ তাকে অভিবাদন জানাতে এসেছিল। জনক বাবার মানুষের প্রতি এমন উন্মুক্ততা ও আন্তরিকতা দেখে আমি অভিভূত হয়েছিলাম। লোকজনের ভিড় তাকে মোটেও বিরক্ত করছিল বলে মনে হচ্ছিল না। আমরা যখন অবশেষে আশ্রমে পৌঁছলাম তখন ঋষি একটু আশ্চর্য হলেন না যে আমাদের সঙ্গে সীতামাও এসেছেন। মনে হয় যেন ঋষি আগেই জানতেন। আমি তোমাদের প্রত্যাশাই করছিলাম, তিনি সীতাকে বললেন। ঋষি সীতামাকে বলছেন যে আমি তোমাদের প্রত্যাশাই করছিলাম, আর আমি খুব খুশি যে তুমি তোমার প্রথম শিক্ষার জন্য এসেছো। ঋষি জনক বাবাকে তার কুটিরে নিয়ে গেলেন এবং আমি গেলাম সেই কুটিরে যেখানে সীতা, উষা আর আমি থাকতাম। দীর্ঘ যাত্রার পর আমি নিশ্চিত ছিলাম সীতা ঘুমবে, কারণ সে পুরো পথ জেগেছিল। উষা আর আমি দ্রুত বিছানা ঠিক করলাম। উষা সীতাকে শুয়ে তার পাশে শুয়ে পড়লো। আমি ধীরে ধীরে গান গাইতে লাগলাম। কিছুক্ষণ পর দেখি উষা ঘুমিয়ে পড়েছে। আমি গুনগুন করছিলাম এবং আমিও তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম। হঠাৎ চমকে জেগে উঠলাম।
দেখি আমি সীতার বিছানার পাশে হেলান দিয়ে ঘুমিয়েছিলাম। বিছানায় সীতা নেই, শুধু উষা আছে, সেও গভীর ঘুমে। কি আশ্চর্য দেখুন, 1 বছরের একটি শিশুকন্যা যে হাঁটতেও পারে না, সে নাকি বিছানায় নেই। তো চলুন আমরা দেখি কেন বিছানায় নেই, কোথায় গেলেন বা কি হলো। মা, আমি বারবার ডাকলাম, মীনাক্ষী মাসি তাকে ডাকছেন। সে কুটিরে নেই। আতঙ্কে আমি পুরো উঠান খুঁজলাম, কোথাও নেই। ভাবলাম সে দূরে তো যেতে পারে না, কারণ সে হাঁটতে পারে না। তখন দেখি জনক বাবা ও ঋষি কুটিরে একটা ক্ষীণ আলো জ্বলছে। আমাকে গিয়ে তো তাদের জানাতেই হবে, মীনাক্ষী মা ভাবছেন। আমি ভয়ে কাঁপছিলাম, তবু উষাকে বললাম, উষা যেন সীতামাকে খুঁজতে থাকে। আর আমি কুটিরের দিকে এগুলাম। ঋষি আর জনক বাবা যেখানে, সেই কুটিরের দিকে এগিয়ে গেলেন। দরজা আধ খোলা। ভেতরে দেখি জনক বাবা ও ঋষি সহ আরো কয়েকজন গভীর ধ্যানে বসে আছেন। এবার মীনাক্ষী মা দিশাহারা হয়ে পড়ছেন যে এবার কি করবেন। ওনাদেরকে ডাকলে তো ওনাদের ধ্যান ভেঙে যাবে। এবার কি করা। তখনই জনক বাবা চোখ খুলে ঘরের কোণার দিকে ইশারা করলেন। সেখানে দেখি সীতা ঘুমিয়ে আছে। কি আশ্চর্য দেখুন। তিনি ফিসফিস করে বললেন, সেই তো একটু আগেই হেঁটে এখানে এসেছে, নিজেই ঢুকেছে। তার কণ্ঠে বিস্ময় ছিল, কারণ সীতা তো এখন হাঁটতেই শেখেনি। এই জিনিসটা রামায়ণে বোধহয় কোথাও লেখাও নেই। সীতার যে দৈবিক শক্তি, ছোট্ট বয়সেই যে সীতার এইরকম এত শক্তি, সেটা রামায়ণের কোথাও লেখা নেই। হয়তো বা রামায়ণ যিনি রচনা করেছেন, তিনি সীতার এই শক্তিগুলির প্রকাশ হোক বা আমরা সবাই জানি, সেটা হয়তো তিনি চাননি। তাই হয়তো বা এটাকে উনি উজ্জ্বল রেখে গেছেন। এবার মীনাক্ষী মা বলছেন, আমি উষাকে ডেকে নিলাম এবং আমরা দুজন দূর থেকে সীতাকে অনুসরণ করতে লাগলাম। কোথায় অনুসরণ করছে? সীতা ওই জায়গা থেকে উঠে আবার হেঁটে হেঁটে কোথাও একটা যাচ্ছে। সীতা ঠিক জানতো যে সীতা কোথায় যাচ্ছে। কোনো দ্বিধা ছাড়াই সে জঙ্গলে প্রবেশ করলো। এইটুকু একটা শিশু, 1 বছরের একটা শিশু, প্রথম বিছানা থেকে উঠে এলো, উঠে এসে জনক রাজার যে ঘরে ছিলেন সেই ঘরে ছিল, এবং তারপর উষা আর মীনাক্ষী মা দেখছেন যে সীতা আবার উঠে গেছে, উঠে এবার গিয়ে হাঁটতে হাঁটতে এবার কোথায় যাচ্ছে না, জঙ্গলের দিকে প্রবেশ করছে। দেখি আমরা কেন উনি জঙ্গলের দিকে গেলেন। তারপরেই দেখি সে একটি ছোট্ট প্রাণীকে কোলে তুলে নিল। তার পায়ে আঘাত পেয়েছিল এবং সে গাছের আড়ালে লুকিয়েছিল। তার মানে সীতা প্রাণীবৎসল ছিলেন। সীতার মনে মায়া মমতার কোনো অভাব ছিল না। সীতা প্রাণীটিকে নিয়ে ফিরে এলো এবং জনক বাবার হাতে তুলে দিল। তখন সে কান্নায় ভেঙে পড়ল। জনক বাবা তার সঙ্গে সঙ্গে বুঝলেন, আমরা এই প্রাণীটিকে সাহায্য করব, তিনি তাকে স্নেহ করে বললেন। কিন্তু সীতা মাথা নাড়ল, চোখে তখনও জল। আশ্রমের লোকজন কোলাহল শুনে বেরিয়ে এলো। তারা প্রাণীটিকে সেবা করলো, ভাঙ্গা পায়ে ব্যান্ডেজও করলো, কিন্তু প্রাণীটি রাতেই মারা গেল। সীতা এটা বুঝতে পেরেছিলেন হয়তো, তার জন্যই তার চোখে জল ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে প্রাণীটি বাঁচবে না। তারপর সীতা চুপচাপ হয়ে গেল আর আশ্রম ছাড়ার বিষয়ে আগ্রহ দেখালো। আশ্রম ছেড়ে আর কোথাও আর যাবে না, আগ্রহ দেখালো না, বাবার কাছেই থাকতে লাগলো। 1 সপ্তাহ কেটে গেল। সুনয়না মা এসে বললেন, মনে হচ্ছে যেন 1 বছর কেটে গেছে, কারণ সীতা এখন অনেকটা বড় হয়ে গেছে এবং হাঁটতেও পারে। ছোট্ট প্রাণীর অভিজ্ঞতা তাকে বদলে দিয়েছে। সে শিশুর মতো এসেছিল, কিন্তু ফিরে গেল আরো বড় হয়ে। সীতা এখন জনক বাবার সঙ্গে ঋষিদের কাছে যেত। তিনি সবসময় কিছু দাসী নিয়ে যেতেন, কিন্তু আমার যাওয়ার সুযোগ খুব কমই হতো। কাকিমা খুব কমই যেতেন সীতার সঙ্গে। দাসীরা যখন ফিরত, তখন আমরা সীতার আশ্রম ছাত্রদের সঙ্গে অথবা নিকটবর্তী বনগুলোতে তার অভিযানের গল্প শুনতাম। মীনাক্ষী মা সেই গল্পগুলো অন্যান্য দাস দাসীরা যারা সীতার সঙ্গে যেতেন তাদের কাছ থেকে শুনতেন, এবং এতে আমরা অনেক আনন্দ পেতাম, কারণ এই কথাগুলো আমাদের এমন অনুভূতি দিত যেন
আমরা নিজেরাই সেখানে গিয়েছিলাম। এমন সময়গুলোতে দিনের কাজ শেষ হলে আমরা রান্নাঘরে জড়ো হতাম, আর যেসব দাসী সীতামার সঙ্গে গিয়েছিল তারা তাদের এই আনন্দ কিভাবে উপভোগ করেছিল সেটা আমাদের কাছে বলতো। আমরা সীতার আনন্দের সঙ্গে সঙ্গে হাসতাম, যেন তিনিও আমাদেরই কেউ। এবার কয়েকটা বছর কেটে গেল। জনক বাবা ঘোষণা করলেন যে তিনি সেই ঋষির কাছে যাচ্ছেন যিনি সীতাকে তার প্রথম যাত্রায় আশীর্বাদ করেছিলেন। সীতামা যখন প্রথম যে ঋষির কাছে গেছিলেন, কয়েক বছর পর জনক বাবা আবার সেই ঋষির কাছে যাচ্ছেন। তো সীতা যেতে আগ্রহী ছিল। আমাকে তার সঙ্গে যেতে বলা হবে আশা করিনি, তাই যখন সুনয়নামা আমাকে যেতে বললেন আমি বেশ অবাক হলাম। এবারও মীনাক্ষী মা সীতামার সঙ্গী হলেন। আমরা পৌঁছানোর পরপরই সীতা তার বাবাকে বলল সেই বনটিতে যেতে যেখানে সে আহত প্রাণীটিকে খুঁজে পেয়েছিল। তুমি মনে রেখেছো? তিনি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন। জনক বাবা জিজ্ঞেস করলেন যে সে সীতামাকে যে তোমার এখনো মনে আছে এটা? সে মাথা নাড়লো। আমি ঘুমের মধ্যে আহত প্রাণীটিকে দেখেছিলাম, সেই কারণেই জানতাম কোথায় যেতে হবে। আশ্চর্য দেখুন, সীতা সেই 1 বছর বয়সে ঘুমের মধ্যে এই প্রাণীটির কথা জেনে কি সুন্দর উঠে জঙ্গলে চলে গিয়েছিলেন। অবশ্যই তুমি যেতে পারো, বনে যাও, তুমি যেখানে ইচ্ছা যেতে স্বাধীন, এটা জনক বাবা বললেন। আমি তার সঙ্গে গেলাম। যখন সে আরো গভীরে বনে ঢুকছিল, সে যেন কিছু একটা খুঁজছিল। অবশেষে আমি তাকে বললাম, মাতা, আমার মনে হয় আমাদের ফিরে যাওয়া উচিত, না হলে আমরা পথ হারাবো। আমরা কিভাবে পথ হারাবো? সীতা হেসে জিজ্ঞেস করলেন। আমাকে কিছু একটা খুঁজে বের করতে হবে তার আগে। সীতামা এখানে কিছু একটা খুঁজতে এসেছেন। কি খুঁজছো তুমি? মীনাক্ষী মা জিজ্ঞেস করলেন। আমি তার নাম জানি না, কিন্তু দেখলেই চিনে নেব। আমি অনুভব করছি এটা আমাকে ডাকছে। তো মীনাক্ষী মা জিজ্ঞেস করলেন, মাতা, এটা কি কোনো খেলা? সীতামা মাথা নাড়লেন, একদমই না, এটা খুবই গুরুতর বিষয়। একটু ধৈর্য ধরো মীনাক্ষী, আমি জানি আমি এটা খুঁজে পাবো। আমি এর ডাক শুনছি। এটা কি কোনো প্রাণী? আমি জিজ্ঞেস করলাম। সে মাথা নাড়লো। আমি বুঝতে পারছিলাম না সে কি নিয়ে বলছে, কিন্তু সীতার ক্ষেত্রে এমনটা প্রায়ই হতো। আমি তার পেছনে পেছনে চললাম যখন সে ঝোপঝাড়ের ঢাকা পথ দিয়ে এগোচ্ছিল। পাখিগুলো জলচর ছিল মনে হলো, এবং সীতা তাদের সামনে গিয়ে থামলো। কয়েক মিনিট পর আমি দেখলাম সে তাদের প্রণাম করছে এবং ধন্যবাদ জানাচ্ছে। তারপর খুব সচেতন ভাবে সে একটি নিকটবর্তী ঝর্ণার দিকে গেল এবং শিকড় খুঁড়তে শুরু করলো। এখানে আমি পেয়েছি, এখন আমরা ফিরতে পারি, সে সহজভাবে বলল, হাতে এক গাদা শিকড় ধরে। তার মানে সীতামা এখানে কোনো গাছের শিকড় খুঁজতে এসেছিলেন। আমি তার সঙ্গে সঙ্গে চললাম, আর সে কোনো ঝামেলা ছাড়াই ফিরে আসার পথ খুঁজে নিল। যখন আমরা আশ্রমে পৌঁছলাম, সীতা সরাসরি ঋষির কুটিরে গেল, যিনি তখন জনক বাবাকে কিছু বুঝিয়ে বলছিলেন। আমি এগুলো আপনার জন্য এনেছি, সে ঋষিকে বলল, শিকড়গুলো তার হাতে দিয়ে। ধন্যবাদ সীতা, ঋষি বললেন, তবে তার মুখে বিভ্রান্তির ছাপ। তুমি আমার কথা ভেবেছো, এতে আমি অভিভূত। এগুলো কি? জনক বাবা বড় হাসি দিয়ে জিজ্ঞেস করলেন। তুমি গুরুজির জন্য কি এনেছো? ওনার পেটের জন্য, সীতা বলল। এগুলি ওনাকে সাহায্য করবে। ঋষির মুখের বিভ্রান্তি এবার ধাক্কায় পরিণত হলো। পেট? জনক বাবা জিজ্ঞেস করলেন। তারপর ঋষির দিকে ঘুরে বললেন, আপনার কি পেটে কোনো সমস্যা হয়েছে? হ্যাঁ, আছে। কিন্তু সীতা, তুমি এটা জানলে কিভাবে? আমার স্ত্রী ছাড়া আর কেউ জানে না। সীতা কোনো উত্তর দিল না, বরং শিকড়গুলো সিদ্ধ করে জল খেতে এবং তাতে তার পেটের সমস্যা ভালো হবে এই উপদেশ দিল। অসাধারণ, ঋষি বিস্ময়ে বললেন। আমি অবশ্যই তোমার উপদেশ মতো কাজ করব। সীতামার অনেক অজানা জিনিস কি করে জেনে গেলেন। ঋষির পেট ব্যথা, এটা তো সীতামার জানার কথাও নয়, কিন্তু সীতামা জেনেছেন। নিশ্চয়ই এটা দৈবিক শক্তির প্রভাবে।
আর এই পেট ব্যথার জন্য কি ওষুধ প্রয়োজন, তখন তো আর আমাদের মতো এমন অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি এগুলো ছিল না। তখন গাছের লতা পাতা শিকড় দিয়ে এই আয়ুর্বেদিক ওষুধ বানানো হতো। এখনো আছে অবশ্য আমাদের এখানে আয়ুর্বেদিক ওষুধ। তো তখন শুধু এটাই ছিল। সীতামা ওষুধ সম্পর্কেও অভিজ্ঞ ছিলেন। দেখুন, রামায়ণে শুধু সীতামাকে এক জনম দুঃখিনী মা হিসাবেই দেখানো হয়েছে, কিন্তু বাস্তবতা তা ছিল না। জনক বাবা এবার আমার দিকে ফিরলেন, চোখে প্রশ্ন, আমি কিছু জানি কিনা। সে যেন ঠিকই জানতো কি দরকার। আমি বললাম, আমি ওকে অনুসরণ করে বনের ভিতর গিয়েছিলাম। তারপর সে হঠাৎ জিজ্ঞেস করলো শিকড়গুলো কোথায় পাওয়া যেতে পারে। জিজ্ঞেস করলো? কাকে জিজ্ঞেস করলো? জনক বাবা জিজ্ঞেস করলেন। আমি কি উত্তর দেবো বুঝতে পারছিলাম না, তাই চুপ রইলাম। আমি সীতার দিকে ফিরলাম। পাখিরাই তোমাকে বলেছে, তাই তো সীতামা? সে মাথা নাড়লো। ওরাই আমাকে ঝর্ণার কাছে যেতে বলেছিল। জনক বাবা এবং ঋষি একে অন্যের দিকে তাকালেন। কেউ কিছু বলল না। আচ্ছা দেখি এসব শিকড় কেমন কাজ করে। অবশেষে ঋষি একটা ছোট্ট হাসি দিয়ে বললেন, সীতামা সত্যি প্রকৃতির কন্যা। হয়তো সীতামা নিজেই প্রকৃতির দেবী ছিলেন। নয়তো পাখিদের ভাষা বোঝার মতো ক্ষমতা ওই আমাদের তো হয় না। আমরা তো পাখিদের ডাককে শুধু কিচিরমিচির বলেই জানি। কিন্তু সীতামা ওদের সঙ্গে কথা বলে জিজ্ঞেস করে জানতে পেরেছিলেন যে শিকড়গুলো কোথায় পাওয়া যাবে। সীতামার প্রশ্ন এবং প্রশ্নের উত্তর কিন্তু পাখিগুলো দিয়েছিল, এবং পাখিদের কথাও সীতামা বুঝতে পেরেছে। 3 দিন ধরে ঋষির স্ত্রী ওষুধ প্রস্তুত করলেন, এবং পরে ঋষি সীতার কাছে এসে জানালেন যে তিনি অনেকটা ভালো আছেন। অনেক দিনের পরে আমার পেটে আরাম হয়েছে, তিনি বললেন। তোমাকে অবশ্যই আমার স্ত্রীকে জানাতে হবে শিকড়গুলো কোথায় পাওয়া যায়, যাতে আমি এই ওষুধ চালিয়ে যেতে পারি। ঋষি সীতা আমাকে বলছেন। আমরা যখন প্রাসাদে ফিরলাম এবং জনক বাবা এই গল্পটি সুনয়না মাকে বললেন, তিনি উদ্বিগ্ন হয়ে উঠলেন। যদি এই সংবাদ ছড়িয়ে যায়, তিনি বললেন, তাহলে তো সারা রাজ্য থেকে লোকজন চিকিৎসার জন্য আসবে। কিন্তু সেটা তো ভালো ব্যাপার নয়। জনক বাবা জিজ্ঞেস করলেন, যদি সে মানুষদের সাহায্য করতে পারে। জনক বাবা সুনয়না মাকে বলছেন, সে তো মাত্র একটি ছোট্ট মেয়ে। সুনয়না মা আপত্তি করে এই কথাটা বললেন, অন্তত তার শৈশবটা তাকে থাকতে দাও, পরে অনেক সময় থাকবে। সুনয়না দেবী এটা ঠিক পছন্দ করলেন না যে উম, ঋষিকে চিকিৎসা করেছেন, বা উনি ভেবেছেন যে সীতামার শৈশবটা অন্য সমস্ত শিশু শৈশবের মতোই কাটতে দেবেন, পরে যা হয় তা দেখা যাবে। তো তখন এই শুনুন, আমার এই কথা শুনে ঋষি জনক বাবা বলছেন, তুমি ঠিক বলেছো, কিন্তু আমরা তাকে আটকে রাখতে পারি না। সে যা করার করবে, এবং তাকে থামানোর কোনো উপায়ও নেই। পরের বছর আরেকটি ঘটনা ঘটল কাছের এক আশ্রমে। আমি জনক বাবার সঙ্গে গিয়েছিলাম সীতার যত্ন নিতে, যখন তিনি এক ঋষিকে দেখতে যাচ্ছিলেন, যিনি জঙ্গলের মধ্যে আশ্রম গড়ে তুলেছিলেন। এক সন্ধ্যায় আমি ফিরে এসে দেখি সীতাকে বিছানায় শোয়ানোর জন্য খুঁজছি, কিন্তু সে নেই। আমি সর্বত্র খুঁজলাম, কিন্তু খুঁজে পেলাম না। জনক বাবা আশ্রমের বাসিন্দা ঋষিদের সঙ্গে ধ্যানে বসেছিলেন, তাই তাকে বিরক্ত করতে চাইনি। সে ফিরবে, আমি নিজেকেই বললাম। মীনাক্ষী মা তো এতদিনে সীতা আমাকে চিনে নিয়েছেন, তো ভাবছেন যে সে ফিরবে, কিন্তু সে ফিরে এলো না। কয়েক ঘন্টা পরে আমি জনক বাবাকে তার কুটিরের দিকে ফিরে আসতে দেখলাম। আমি সারা রাত জেগেছিলাম তার ফেরার অপেক্ষায়। তিনি কুটিরে ঢোকার আগে আমি দ্রুত দৌড়ে গিয়ে তাকে থামালাম। পুরো রাত চলে গেল, সীতামা ফিরে আসেননি। মীনাক্ষী মা জনক বাবার অপেক্ষায় বসেছিলেন, কারণ জনক বাবা ধ্যানে মগ্ন ছিলেন। তো যখন জনক বাবা ফিরছিলেন, তখন কুটিরে ঢোকার আগেই মীনাক্ষী মা দ্রুত দৌড়ে গিয়ে জনক বাবার কাছে গেলেন। কি হয়েছে মীনাক্ষী, তিনি জিজ্ঞেস করলেন, যখন তিনি আমার ভীত মুখ দেখলেন।
জনক বাবা মীনাক্ষীকে জিজ্ঞেস করলেন যে কি হয়েছে মীনাক্ষী। সীতা বহুক্ষণ ধরে নেই, আমি জানি না সে কোথায় গেছে এবং আমি তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। সে ফিরে আসবে, জনক বাবা আত্মবিশ্বাসের সঙ্গে বললেন। কিন্তু এখন অনেক রাত হয়ে গেছে এবং এত অন্ধকার। আমি কেঁদে উঠলাম। আমি খুব দুঃখিত যে আমি তাকে আমার দৃষ্টি থেকে হারাতে দিলাম। আমি কান্নার মাঝে বললাম। মীনাক্ষী মা কাঁদতে কাঁদতে জনক বাবাকে বললেন, মীনাক্ষী, আমরা কেউ তাকে আটকে রাখতে পারি না। আমি বারবার বলেছি সে ফিরবে, এখন ঘুমোতে যাও। সারা রাত জনক বাবা ধ্যান করে বসে রইলেন, আমিও জেগে রইলাম। বললাম না, জনক বাবা জানতেন যে সীতা মাকে, তাই তিনি এতটা উদ্বিগ্ন হতেন না। সারা রাত আমি জেগেছিলাম, কিন্তু ধ্যানে নয়। আমি এতটাই অস্থির ছিলাম যে চোখও বন্ধ করতে পারিনি। ভোরের আগে যখন তাকে কুটির থেকে বের হতে শুনলাম, আমি তাড়াতাড়ি উঠে তাকে অনুসরণ করলাম। হৃদয় জোরে ধুকপুক করছিল। আমি জানি সে কোথায় আছে। তিনি শান্তভাবে বললেন, আমার সঙ্গে চলো। জনক বাবা সারা রাত্র ধ্যান করে বাইরে বেরিয়ে এসছেন, তখন মীনাক্ষী মা ওনার সামনে যাওয়াতে জনক বাবা মীনাক্ষী মাকে বললেন যে উনি জানেন সীতামা কোথায় আছে, ওনার সঙ্গে মীনাক্ষী মাকে যেতে বললেন। তিনি জঙ্গলের ভেতর অনেক দূর হাঁটলেন এবং অবশেষে আমরা তাকে খুঁজে পেলাম একদল বানরের পাশে ঘুমিয়ে আছে, মা বানরের কোলে মাথা রেখে। কি অদ্ভুত! অথচ আমরা এগুলো কিছুই জানি না। আমরা যতটা সম্ভব নিঃশব্দে এগুলাম, কিন্তু মা বানর আমাদের দেখে চিৎকার করে উঠলো এবং ছোট বানরগুলো তাকে অনুসরণ করে দ্রুত গাছে উঠে গেল। সীতা চমকে জেগে উঠল। এতক্ষণ ধরে কিন্তু বানর বা বানরের ছোট ছোট বানরের যে সন্তানরা ছিল তারা সবাই সীতামার কাছাকাছি ছিলেন। হ্যাঁ, এবং সীতামা একটি মা বানরটির কোলে মাথা রেখে ঘুমোচ্ছিলেন। কিন্তু যেই মাত্র বানররা জনক বাবা আর মীনাক্ষী মাকে দেখলেন, তখনই বানর মা বানরটা চিৎকার করে উঠলো এবং সঙ্গে সঙ্গে সবাই মিলে গাছে উঠে গেল। তো এই শব্দে সীতা জেগে উঠলেন। পিতাজি, তিনি খুব চমকে জিজ্ঞেস করলেন। একটিও কথা না বলে তিনি তাকে কোলে তুলে নিলেন এবং আশ্রমে ফিরিয়ে আনলেন। মানে তখনও সীতা কোলে চড়ে, সীতামা তখনও কোলে চড়েন এই অবস্থায় ঘটনার কথা এখানে বলা হচ্ছে। উঠোনে নামিয়ে রাখার পর তিনি কঠোর দৃষ্টিতে তার দিকে তাকালেন। তোমার মীনাক্ষীকে না জানিয়ে বাইরে যাওয়া উচিত হয়নি। সে এতটাই উদ্বিগ্ন ছিল যে সারা রাত ঘুমায়নি। জনক বাবা একটু রাগত সুরেই কথাটা বললেন। সীতার চোখে অনুতাপ নিয়ে তার দিকে তাকালো। কি হয়েছিল মাতা যে তুমি রাতে বের হলে? আমি জিজ্ঞেস করলাম। মীনাক্ষী মা জিজ্ঞেস করছেন কথাটা যে কি হয়েছিল। আমি এতই চিন্তিত ছিলাম যে তোমাকে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। সীতা চুপ রইল। তারপর জনক বাবা বললেন, আমি জানি তোমার বের হওয়ার ভালো কারণ ছিল, কিন্তু তুমি ফিরলে না কেন? ওই মা বানরটা বড় দুঃখী ছিল, সীতা বলল। তার একটি নবজাতক গাছ থেকে পড়ে মারা গিয়েছিল। আমি তার দুঃখ সহ্য করতে পারছিলাম না, তাই তার কাছে গেলাম। যখন তাকে কাঁদতে দেখলাম, তার কোলে মাথা রেখে আমি ঘুমিয়ে পড়লাম। দেখুন অবস্থা, আমরা তো এরকম ভাবতেও পারি না, কিন্তু সীতামা এই ছোট্ট বয়সে এগুলো পেরেছেন। যাই হোক, আমরা এগোতে এগোতে দেখি আর কি কি আছে। সে বাইরে ঘুরে বেড়াতো। প্রতি রাতেই সীতামা বাইরে ঘুরে বেড়াতে। প্রতি রাতে একজন দাসী সীতার উপর নজর রাখতো, আর একজন ভোরবেলা এসে রাতে পাহারায় থাকা দাসীকে বদল করতো। প্রায়ই আমরা তার দরজার বাইরে বসে থাকতাম। কয়েক বছর পর আরেকটি ঘটনা ঘটলো, যা আমাদের বুঝতে বাধ্য করলো যে আমরা আর তার উপর এত ঘনিষ্ঠ নজর রাখতে পারবো না। এক সকালে আমি তাড়াতাড়ি উঠলাম এবং দেখলাম যে সেদিন রাতে পাহারা থাকা দাসী গভীর ঘুমে। সীতার বিছানা খালি। তাকে প্রাসাদে কোথাও খুঁজে পেলাম না। তাই সারা প্রাসাদ খুঁজতাম, কিন্তু যেন আমাকে নদীর দিকে যেতে বললেন কেউ।
মীনাক্ষী মাকে যেন কেউ নদীর দিকে যেতে বলল, এবং সেখানে গিয়ে আমি তাকে পেলাম। সে নদীর সঙ্গে কথোপকথনের মাঝামাঝি ছিল, এবং তার কণ্ঠ শুনে মনে হচ্ছিল সে নদীকে বকুনি দিচ্ছে। আমি চুপচাপ কাছাকাছি দাঁড়ালাম। অবশেষে সে ঘুরে আমাকে দেখলো, এখনো বকুনি দেওয়ার ভঙ্গিতে। সীতার কিন্তু মোটেও কোনো অপরাধ বোধ ছিল না। এই যে নদীমাকে যে বকছে বা তাদের যে কথোপকথনটা যে একটু রাগত সরে হচ্ছে, এটা মীনাক্ষী মা যে লক্ষ্য করছেন, এটা সীতা ঘাড় ঘুরিয়ে দেখেছে, কিন্তু তারপরেও কোনো অপরাধ বোধ হয়নি। কি হয়েছে মাতা, আমি জিজ্ঞেস করলাম, এত ভোরে নদীর ধারে কেন? গত রাতে নদী একটি বলদের প্রাণ নিয়েছে। এখন সেই কৃষক কি করবে? কিভাবে সে তার জমি চাষ করবে? এটা ঠিক হয়নি। মানে নদীর স্রোতে একটি বলদ ভেসে গেছে, তো এখন যে চাষির বা যে কৃষকের এই বলদটা ছিল, সে এখন কি করে চাষ করবে? তুমি জানলে কিভাবে মাতা? আমি স্বপ্নে দেখেছি, সীতা বলল। যেভাবে দেখেছি তাতে কোনো সন্দেহ নেই, বলদটি পথ হারিয়ে নদীতে পানি খেতে গিয়েছিল, আর নদী তাকে টেনে নিয়ে গেছে। এখন সেই কৃষক কত বিপদে রয়েছে। মীনাক্ষীমা জিজ্ঞেস করছেন যে তুমি কি করে জানলে? দেখুন, সীতামা বলছেন যে আমি স্বপ্নে দেখেছি, এবং স্বপ্নে সীতামা পুরোটা দেখেছেন, যে ওই বলদটা মানে পথ হারিয়ে নদীতে জল খেতে গেছিল, আর ওই অবস্থায় নদী তাকে টেনে নিয়ে গেছে। গত রাতে খুব প্রবল বৃষ্টি হয়েছিল, হয়তো বলদ পা পিছলে পড়ে গেছে, হয়তো নদীর দোষ নয়। আমি বললাম, কেন জানি না মনে হচ্ছিল নদীকে সমর্থন করছি। হয়তো তুমি ঠিক বলছো মীনাক্ষী, কিন্তু আমাদের তো সেই কৃষককে সাহায্যই করতে হবে। আমরা প্রাসাদে ফিরে গেলে সীতা জনক বাবাকে সব বলল, এবং জোর দিয়ে বলল যে কৃষককে একটি নতুন বলদ কিনে দিতে হবে। কিন্তু আমরা ওই কৃষককে কিভাবে খুঁজবো? জনক বাবা একটু হাসি নিয়ে জিজ্ঞেস করলেন। আমি তাকে খুঁজে বের করব, সীতা বলল। তাই জনক বাবা আমাকে বললেন কিরণকে ডাকতে, যিনি পশু পাখিদের দায়িত্বে ছিলেন, এবং তাকে একটি বলদ আনতে বললেন। কিরণ এখানে আরেক কিরণ যে কিনা পশু পাখিদের দেখাশোনা করতো, সে কিরণকে ডাকা হলো এবার। কিরণকে একটি বলদ আনতে বলা হলো। কিরণ একজন পুরনো দাস ছিলেন, আমার মতো। তার বাবা আমার বাবার মতোই এই পরিবারের সেবা করেছিলেন। পশুদের প্রতি তার বিশেষ যত্নের জন্য তিনি পরিচিত ছিলেন, এবং সীতা তাকে খুব পছন্দ করত। সমস্ত প্রাণী সীতাকে এই কারণে খুব পছন্দ করত। সে প্রায়ই তার সাথে বসতো, যখন সে এক বা অন্য প্রাণীর যত্ন নিত, এবং সে তাকে বলতো কিভাবে একটি প্রাণী অসুস্থ হলে তার চিকিৎসা করতে হবে। সীতামা কিরণকে খুব পছন্দ করত, এবং কিরণও সীতামাকে খুব পছন্দ করত। আহ, সীতামা যখন গিয়ে প্রাণীরা অসুস্থ হলে সীতামা কিরণকে বলতো যে কিভাবে তাদের চিকিৎসা করতে হবে। সীতামা চিকিৎসা শাস্ত্রেও পারদর্শী ছিলেন এই ছোট্ট বয়স থেকেই। যখনই আমি সুযোগ পেতাম আমি তার সাথে বসতে এবং তাকে দেখতে পছন্দ করতাম। তিনি প্রাণীদের সাথে এমন ভাবে কথা বলতেন যেন তারা তার সন্তান, এবং এটি হৃদয়গ্রাহী বলে মনে করতাম। কিরণ একজন ক্ষীণকায় মানুষ ছিলেন, কিন্তু একটি নির্দিষ্ট উপায়ে আকর্ষণীয় ছিলেন। তার মুখের বৈশিষ্ট্যের চেয়ে তার আচরণের কারণে অনেক বেশি। তার গায়ের রং আমার মতো কালচে ছিল, কিন্তু আমি মনে করতাম এটি তার বাইরে রোদে অনেক ঘন্টা সময় কাটানোর জন্য। আমাদের মধ্যে একটি নির্দিষ্ট পরিচিতি ছিল, যদিও আমরা দুজনেই একই পরিবারে বড় হয়েছিলাম। তবে একটি বিনয়ও ছিল, এবং আমাদের মধ্যে কথাও কম হতো। মীনাক্ষীমা এবং কিরণ তারা একই রাজপ্রাসাদে একই সাথে প্রায় বড় হয়েছে। তাদের মধ্যে পরিচিতি ছিল, কিন্তু কথাবার্তা খুবই কম হতো। কিরণ মাতার জন্য সবকিছু করতেন, এবং আমি তার স্বপ্নের কথা বলার সাথে সাথে তিনি আমাদের একটি ষাঁড় জনক বাবার কাছে নিয়ে এলেন। পরে তিনি আমাকে বললেন কি হয়েছিল। জনক বাবা সীতা, কিরণ এবং ষাঁড়টি
নদীর ধারে তাদের পথ তৈরি করলো। এক কৃষকের পর আরেক কৃষককে জিজ্ঞাসা করলো যে সে রাতে তারা ষাঁড় হারিয়েছে কিনা। তাদের কেউ হারায়নি। এবার কিরণ, জনক বাবা, সীতা সবাই ষাঁড়টিকে নিয়ে যাচ্ছে এবং প্রতিটা ঘরে ঘরে প্রতিটা কৃষককে জিজ্ঞেস করছে যে তোমরা কি হারিয়েছো, তোমরা কি হারিয়েছো। তখন সবাই বলছে যে না, আমরা হারাইনি। সীতা, সম্ভবত তুমি যা দেখেছিলে তা কেবল একটি স্বপ্ন ছিল। কিছু সময় পর জনক বাবা বললেন, জনক বাবা যখন দেখছেন যে কেউই তো কিছু হারায়নি, তাহলে তখন সীতাকে বললেন যে তুমি বোধহয় এটা স্বপ্নই দেখেছো, মনে হচ্ছে সব ষাঁড় নিরাপদেই আছে। না, সে দৃঢ়তার সঙ্গে বলল। সীতা খুব আত্মবিশ্বাসের সঙ্গে এই কথাটা বললো যে না, আমি জানি এটা সত্যি। তারা নদীর আরো নিচে হেঁটে গেল, যতক্ষণ না তারা অবশেষে একজন কৃষকের কাছে এলো যে তার ষাঁড় হারানোর কারণে খুব খারাপ অবস্থায় ছিল। তারা হাঁটতে 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 নদীর আরো অনেক নিচের দিকে নেমে গেল। নেমে গিয়ে তারপর তারা দেখলো যে একজন কৃষক খুব মন খারাপ করে আছেন। তার জমির একটা ছোট্ট অংশ ছিল এবং তার কাছে তার জমিতে লাঙল দেওয়ার জন্য কেবল দুটো ষাঁড় ছিল। একটি অদৃশ্য হয়ে যাওয়ায় এখন তো তার সত্যি ভীষণ বিপদ হয়েছে, কারণ আমরা জানি যে লাঙল দেওয়ার জন্য দুটো ষাঁড়ের প্রয়োজন হয়। তো একটা হারিয়ে গেলে আরেকটা এখন কি হবে। তাই কৃষকের খুব মন খারাপ ছিল। যখন তিনি মহারাজকে একটি নতুন ষাঁড় আনতে দেখলেন, তিনি কৃতজ্ঞতায় আত্মহারা হয়ে গেলেন। কিন্তু মহারাজা কোনো কৃতিত্ব নিতে চাইলেন না। তিনি বললেন যে আমাদের আসতে সীতামাই জোর করেছিল। সে দেখেছিল যে তোমার ষাঁড়টি রাতে নদীতে ডুবে গিয়েছিল। এই প্রাণীটিকে তার উপহার হিসাবে না। সেই দিন পরে আমি আবার সীতাকে নদীর ধারে দেখতে পেলাম, কিন্তু এবার সে অনুতপ্ত ছিল, বকাঝকা করছিল না। সে নদীর কাছে তার কঠোর সুরের জন্য ক্ষমা চাইতে এসেছিল। আমি তার পাশে বসতে দেখলাম নদী থেকে একটি আলো উঠে এলো। এটি কয়েক মিনিট জলের উপর ভেসে রইল এবং তারপর আবার গভীরতায় অদৃশ্য হয়ে গেল। সীতাকে এর আবির্ভাবের স্বস্তি পেয়েছিল বলে মনে হলো। তার হাত ভাঁজ করে সে ফিস ফিস করে বলল, আমি বুঝতে পেরেছি। সীতার মধ্যে কি দৈবিক গুণ ছিল না বন্ধুরা। সীতা যেমন প্রাণীবৎসল ছিল, সীতা তেমনি তার কঠোর ব্যবহারের জন্য অনুতপ্ত হতেন। সীতা কারোর বিপদ আপদ আগে থেকেই টের পেয়ে যেতেন এবং তাদের সাহায্য করার জন্য ছুটে যেতেন। প্রকৃতির এমন কোনো কিছু নেই যার সঙ্গে সীতার কথোপকথন হতো না। সীতার এই গুণগুলো আমরা কেউই জানতাম না, আমাদের জানানোই হয়নি এগুলো। হয়তো তাতে নারী শক্তিকে বেশি প্রাধান্য দেওয়া হবে, তাই হয়তো এগুলি চেপে রাখাই ছিল। ডেনা মেরিয়াম যদি ধ্যান না করতেন, তাহলে তিনিও তার পূর্বজন্মের কথা জানতেও পারতেন না এবং তিনি সীতামাতার এই দিকগুলি আমাদেরও জানাতে পারতেন না। একমাত্র ধ্যানেই সম্ভব বন্ধুরা, যে আমরা পূর্বজন্মের সমস্ত কিছু জানতে পারি। হয়তো আপনি আমি ধ্যান করলে আমরাও হয়তোবা, আমাদের যদি জীবন শৃঙ্খলা এতটা বড় হয়ে থাকে, তাহলে আমরাও হয়তোবা ওই সময় কোনো না কোনো রাজ্যে তো ছিলাম। তো এগুলো তো আমরা খালি চোখে আর দেখতে পারবো না। এগুলোর জন্য আমাদেরও দিব্য দৃষ্টির দরকার। আর সেই দিব্য দৃষ্টির জন্য দরকার ধ্যানের। আর তার জন্য শাকাহারী হওয়া খুব প্রয়োজন। নদীমাকে প্রণাম করার পর মীনাক্ষী মা বলছেন, ওটা কি ছিল। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। ওটা ছিল নদী দেবী। তুমি কি তার সুন্দর রূপ দেখেছো? না মাতা, আমি কেবল আলোর কুয়াশা দেখেছি। যা সীতামা দেখতে পারেন তা মীনাক্ষী মা দেখতে পারেন না। মীনাক্ষী মা শুধু একটা আলোর বিন্দু বা আলোর কুয়াশা দেখেছেন, কিন্তু সীতামা দেখেছেন নদীমার সুন্দর রূপ। কারণ মীনাক্ষী মার সেই দৃষ্টি ছিল না যা সীতামার ছিল। তিনি আমাকে বুঝিয়েছিলেন যে মৃত্যু জীবনের একটি অংশ এবং তিনি ষাঁড়টিকে নিয়েছিলেন কারণ তার শরীর ছেড়ে যাওয়ার এবং অন্য শরীর নেয়ার সময় এসেছিল। তিনি বলেছিলেন যে
আমার মৃত্যুতে শোক করা উচিত নয়, কারণ মৃত্যু ছাড়া জন্ম হয় না। আমি তার সাথে যেভাবে কথা বলেছিলাম তার জন্য আমি খুব দুঃখিত। বন্ধুরা, আমরা সবাই জানি জন্ম আর মৃত্যু সমান্তরালভাবে চলে। জন্ম হয়েছে মানেই মৃত্যু হবে। তবুও আমরা মৃত্যুকে ভয় পাই, আমরা মৃত্যুকে মেনে নিতে পারি না। মৃত্যু বলতে আমাদের আত্মার মৃত্যু তো হয় না, মৃত্যু হয় আমাদের এই বাইরের শরীরটার। আমাদের আত্মা চিরন্তন সত্য। মৃত্যুর পর আত্মা আবার আরেকটা শরীর নিয়ে জন্মগ্রহণ করবে। তাই মৃত্যুতে শোক করা উচিত নয়। তবুও আমরা পারি না এটা মেনে নিতে। মাতা, আমি নিশ্চিত তিনি বুঝেছিলেন যে কৃষকের দুর্দশায় তোমার হৃদয় বিচলিত হয়েছিল। মাতা তখন মীনাক্ষীমা বলছেন যে ঠিকই আছে, তুমি দুঃখিত, কালকে তুমি যেভাবে কথা বলেছো, কিন্তু বা তুমি অনুতপ্ত হয়েছো, কিন্তু নদীদেবী নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে তুমি কৃষকের দুর্দশায় খুব বিচলিত হয়ে পড়েছিলে। হ্যাঁ, সেই কারণেই তিনি আমাকে এখানে ডেকেছিলেন। তিনি চলে যাওয়ার জন্য উঠে দাঁড়াতে বললেন। আমি তাকে আর প্রশ্ন করব না, প্রশ্ন যাতে আর না করি। তিনি মৃত্যু সম্পর্কে যা বলেছিলেন তা সত্য, তবে এটি একটি কঠিন শিক্ষা মাতা। সত্যি এটা একটা কঠিন শিক্ষা। মৃত্যু আমাদের কাছে ভয়ের, মৃত্যুকে আমরা মেনে নিতে চাই না। তিনি আমার দিকে তাকালেন। তিনি কয়েক মিনিট ধরে চিন্তিত ছিলেন এবং তারপর জিজ্ঞাসা করলেন, তোমার বাবা মারা যাওয়ার পর তুমি অনেক দিন ধরে দুঃখী ছিলে, তাই না মীনাক্ষী? তিনি আমাকে অপ্রস্তুত করে দিয়েছিলেন এবং আমি কিভাবে উত্তর দেব তা জানতাম না। আমি মাথা নেড়েছিলাম। কিন্তু সেটা কি এজন্য যে তুমি নিজেকে দোষ দিয়েছিলে, তাই না? মানে মীনাক্ষী মা অবাক হয়ে গেলেন যে সীতামাতা কি করে জানলেন যে মীনাক্ষী মা তার বাবার মৃত্যুর পর মীনাক্ষী মা অনেক দিন দুঃখে ছিলেন বা নিজেকে দোষী ভাবছিলেন। আপনি তা কিভাবে জানেন মাতা? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম। তিনি হাসলেন। তুমি এখনো একটু খারাপ অনুভব করছো, কিন্তু তোমার করা উচিত নয়। তার মৃত্যুর সাথে তোমার কোনো সম্পর্ক ছিল না। তার চলে যাওয়ার সময় হয়েছিল এবং কিছুই তা আটকাতে পারতো না। সীতামা হেসে, এই কথার উত্তর উনি দেননি যে কিভাবে জানলেন। উনি বলেছেন যে তুমি তো এখনো একটু খারাপ অনুভব করছো, কিন্তু তা তো তোমার করা উচিত নয়, কারণ তার মৃত্যুর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তার চলে যাওয়ার সময় হয়েছিল, তাকে আটকে রাখার ক্ষমতা কারোর ছিল না। এই কথোপকথনটি ছিল সংক্ষিপ্ত, খুব স্বাভাবিক, কয়েকটি কথার একটি সাধারণ আদান প্রদান। তবুও এটি আমার উপর গভীর প্রভাব ফেলেছিল। যদিও আমি আমার বাবার মৃত্যুর কথা খুব কমই ভাবতাম, তবুও এটা সত্য ছিল যে সেই মুহূর্ত পর্যন্ত আমি অপরাধ বোধ থেকে পুরোপুরি মুক্তি পাইনি। সেই রাতে আমার ঘরে বসে আমি বুঝতে পারলাম যে সীতা নীরবে আমাকে এই অনুভূতি গুলো থেকে নিরাময় করেছে। মীনাক্ষী মার মনে তখন সেই অপরাধ বোধটা আর কোনো কাজ করছিল না। সীতামাতাই তাকে এই অপরাধ বোধ থেকে মুক্তি দিয়েছিলেন সামান্য ছোট্ট কিছু কথোপকথনের মধ্য দিয়ে, মৃত্যু সম্পর্কে সত্যতা জানাই। কয়েক মাস পর আরেকটি ঘটনা ঘটলো যা আমাদের সবাইকে মনে করিয়ে দিল যে প্রাকৃতিক জগতের দ্বারা সহ্য করা কষ্ট মাতা কতটা তীব্রভাবে অনুভব করেছিলেন। জনক বাবাকে মিথিলা থেকে কয়েক ঘন্টা দূরে একটি বনের মাঝখানে তৈরি করা একটি নতুন আশ্রমে আমন্ত্রণ জানানো হয়েছিল। আশ্রমটি বেশ বিস্তৃত ছিল এবং এটি তখনও প্রসারিত হচ্ছিল। এই অঞ্চলের অনেক ঋষিকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং জনক বাবা মাতাকে সাথে নিয়ে গিয়েছিলেন। তাদের ফিরে আসার পর একজন দাসী আমাদের কাছে গল্পটি বলেছিল। তার কয়েক মাস পরে আবার আরেকটা ঘটনা ঘটলো। সেই ঘটনা কি আমরা জানবো, এবং তাতে সীতামাতা কেন দুঃখ পেয়েছিলেন সেটাও আমরা জানবো। মীনাক্ষী মা তা জেনেছিলেন সীতামাতার সঙ্গে যে দাসী গিয়েছিলেন তারা যখন ফিরে এসছেন তখন।
তারা পৌঁছানোর পর জনক রাজাকে সেই অঞ্চলের আশ্রমগুলি কিভাবে বৃদ্ধি পাচ্ছে তা শুনতে ঋষিদের সমাবেশে যোগ দিতে বলা হয়েছিল। সাধারণত মাতা তার সাথে যোগ দিতেন, কিন্তু এবার তিনি পিছিয়ে রইলেন। তিনি বললেন যে তিনি উঠানেই থাকতে পছন্দ করেন। জনক রাজা অবাক হয়েছিলেন, কারণ তিনি সবসময় সমাবেশে যোগ দিতে ভালোবাসতেন, কিন্তু তিনি তাকে চাপ দেননি। পরবর্তী কয়েকদিন তিনি নিজেকে আলাদা করে রাখলেন, এবং দিন যত গড়াতে লাগলো তার মনে বিষণ্ণতার অনুভূতি ভর করতে লাগলো, যা সকলের কাছে স্পষ্ট হয়ে উঠল। অবশেষে জনক বাবা জিজ্ঞেস করলেন কি হয়েছে। যখন তিনি উত্তর দিলেন না, তিনি আবার জিজ্ঞেস করলেন। তখনও তিনি উত্তর দিলেন না। এই আশ্রম কি করে গড়ে উঠছে এবং আশ্রম কি করে বড় হচ্ছে, এই আলোচনা ঋষিরা এবং জনক রাজার মধ্যে হচ্ছিল। সীতা মাতা সবসময় এই সমস্ত আলোচনায় যোগদান করতেন, কিন্তু এবার উনি যোগদান করেননি। উনি দিনকে দিন বিষণ্ণতা আচ্ছন্ন হয়ে যাচ্ছিলেন। জনক বাবা জিজ্ঞেস করেও কোনো উত্তর পাচ্ছিলেন না। এবার জনক বাবা একটু ভীতই হলেন। সীতা, আমি ভীত যে তুমি এই আশ্রমের প্রতি অসম্মান দেখাচ্ছ বাইরে থেকে, যখন সারা রাজ্যে জানো যে তুমি ঋষিদের সাথে থাকতে কতটা উপভোগ করো। সারা রাজ্যের মানুষ জানে যে সীতামাতা ঋষিদের সঙ্গে থাকতে আহ, খুবই ভালোবাসেন। তো সেখানে উনি যেহেতু আশ্রমের ঋষিদের থেকে নিজেকে আলাদা করে রেখেছেন, তার মানে জনক রাজা ভাবছেন যে উনি ঋষিদের অসম্মান দেখাচ্ছেন। তার কথায় তিনি তার দিকে তাকিয়ে ক্ষমা চাইলেন। সীতামাতা জনক রাজার কাছে ক্ষমা চাইলেন, আমি দুঃখিত পিতাজি, কিন্তু তারাই অসম্মান দেখিয়েছেন এবং আমার পক্ষে তা উপেক্ষা করা কঠিন। সীতামাতা বলছেন যে আমি অসম্মান দেখাইনি, ঋষিরাই অসম্মান দেখিয়েছেন। তখন জনক রাজা জিজ্ঞেস করলেন কিভাবে, তারা কিভাবে অসম্মান দেখিয়েছেন, এবং তোমার সাথে যুক্ত হওয়ার জন্য তারা সব রকম প্রচেষ্টা করেছেন, তোমাকে তারা সর্বোচ্চ সম্মান দিয়েছেন। তখন সীতামাতা জনক রাজার হাত ধরে বললেন, আসুন আমার সঙ্গে। তিনি তাকে বনের মধ্যে নিয়ে গেলেন এবং তাকে সমস্ত গাছ দেখালেন যা কেটে ফেলা হয়েছিল। কেবল গাছের শুধু গোড়াগুলো অবশিষ্ট ছিল। তারা অনুমতিও চায়নি, তারা শুধু যা চেয়েছিল তাই নিয়েছে, এবং এটি অন্য প্রাণীদের উপর কিভাবে প্রভাব ফেলবে তা নিয়ে কিছুই ভাবেনি। আপনি সব সময় আমাকে বনভূমির প্রতি শ্রদ্ধাশীল হতে শিখিয়েছেন, যা একেবারে প্রয়োজনীয় তার চেয়ে বেশি কিছু না নিতে। এই যে ঋষিরা আশ্রম তৈরি করেছিলেন, এই আশ্রম তৈরি করেছিলেন তারা বনের গাছগুলো কেটে, এবং সীতামাতার কথা অনুযায়ী যে তারা গাছগুলি থেকে অনুমতিও নেননি এই গাছ কাটার জন্য, আর তাদের যতটুকু প্রয়োজন তার থেকে অনেক অনেক বেশি তারা কেটে ফেলেছেন। তো এই গাছগুলো যে কেটে ফেলেছে, তো এবার বনের পশু পাখিরা কোথায় থাকবে। সীতামাতার মনে হয়েছিল যে ঋষিরা এই প্রকৃতির প্রতি অসম্মান দেখিয়েছেন। আর এখন দেখুন বন্ধুরা, আমরা বড় বড় গাছপালা কেটে নিজেদের বাসস্থান তৈরি করছি, বড় বড় হোটেল হচ্ছে, আমরা সেই হোটেলে ঘুরে প্রাকৃতিক শোভা দেখছি, নিজেদের মন আনন্দিত করছি। আর সীতামাতার কিরকম অনুভূতি, প্রকৃতি প্রেম। বাবা যা দেখলেন তাতে হতাশ হলেন। তুমি ঠিক বলেছ সীতা, আমাদের এর একটি সমাধান খুঁজে বের করতে হবে। আপনি আমাকে শিখিয়েছেন পিতাজি, প্রকৃতি থেকে যা নেওয়া হয় তার দ্বিগুণ ফিরিয়ে দিতে হয়, এবং সব সময় কৃতজ্ঞতার মনোভাব নিয়ে নিতে হয়। জনক রাজা সীতামাতাকে বলেছিলেন, প্রকৃতি থেকে তুমি যদি কিছু নাও তার দ্বিগুণ তুমি তাকে ফিরিয়ে দেবে এবং প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকবে। আমি তোমাকে শিখিয়েছি এবং এখন তোমাকে এই ঋষিদের শেখাতে হবে। চলো আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই। জনক বাবা তাকে সভায় নিয়ে গেলেন। ঋষিরা সবাই বসেছিলেন, তাদের মহারাজ আসবে এবং তাদের সম্বোধন করবে এই অপেক্ষায়। পরিবর্তে তিনি সীতাকে সম্মানের আসনে বসালেন।
ঋষিরা তো সবাই বসেছিলেন যে রাজা আসবেন, রাজাকে সম্মানের জায়গায় আসনে বসাবেন, কিন্তু জনক বাবা কি করলেন, সীতাকে নিয়ে সেই মানে সেই আসনে বসালেন এবং বললেন, আমার মেয়ে এখানে আসার পর থেকেই কষ্টে আছে এবং আমি এইমাত্র কারণ জানতে পেরেছি, আমি তাকে এটি আপনাদেরকে ব্যাখ্যা করে দেব। এই কথা বলে তিনি দলের পেছনে গিয়ে বসলেন। সীতা মাতাকে জনক রাজা তার আসনে বসিয়ে জনক রাজা অন্যান্য লোকরা যেখানে বসে আছেন, ঋষিরা যেখানে বসে আছেন, তাদের পেছনে গিয়ে বসলেন। সীতা চারপাশে তাকালেন এবং নীরব রইলেন। এর আগে তিনি কখনো কোনো জনসমাবেশে কথা বলেননি এবং তার একটা স্বাভাবিক লাজুকতা, বিনয় এবং নম্রতা ছিল, যা তার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম ছিল। তিনি তার বাবার কাছে এবং প্রাসাদের পরিচিতদের কাছে খোলাখুলি কথা বলতে পারতেন, কিন্তু এমন একটা সম্মানীয় দলের কাছে কথা বলা তার জন্য নতুন ছিল। তিনি প্রাসাদের পরিচিতদের সঙ্গে সবার সঙ্গে তো কথা বলতেনই, কিন্তু এরকম ভাবে বাইরে একটা সমাবেশ হচ্ছে, সেখানে তাকে সম্মানের আসনে বসিয়ে তিনি সেখানে কথা বলবেন, সেটা তার কাছে নতুন একটা অভিজ্ঞতা ছিল। সীতা এমনিতে প্রকৃতিগত ভাবে লাজুক ছিলেন, বিনয়ী ছিলেন, নম্র ভদ্র ছিলেন। এসো সীতা, তুমি আমাকে যা বলেছো তা তাদের কাছে ব্যাখ্যা করো। তিনি তখনও নীরব। অবশেষে তিনি এমন এক কণ্ঠে কথা বললেন যা তার নিজের ছিল না, তার সেই নরম শিশুসুলভ স্বর ছিল না, বরং তা ছিল কর্তৃত্ব এবং দৃঢ়তায় পূর্ণ। জনক রাজা যখন সীতাকে বললেন যে, সীতা এবার এসো, তুমি আমার কাছে যা বলেছো এটা ঋষিদের কাছে ব্যাখ্যা করো, তখন তিনি যেই কণ্ঠে কথা বললেন সেটা সীতার আসল কণ্ঠ ছিল না, যে কণ্ঠে বিনয়, নম্রতা, ভদ্রতা, শিষ্টতা, লাজুকতা থাকতো, বা শিশু সুলভ একটা স্বর, সেই স্বরটা ছিল না, বরঞ্চ তার সেই সুরে ছিল দৃঢ়তা এবং কর্তৃত্ব। আমি এখানকার অসম্মান দেখে খুব দুঃখ পেয়েছি। আশ্রমের ভারপ্রাপ্ত ঋষি খুব অবাক হলেন এবং হাত জোর করে দাঁড়িয়ে তোতলাতে শুরু করলেন। রাজকুমারী সীতা, যদি আশ্রমের কোনো বাসিন্দা আপনাকে অসম্মান দেখিয়ে থাকে তবে দয়া করে আমাদের ক্ষমা করুন, এটি কখনোই উদ্দেশ্য ছিল না। ঋষিরা তো বুঝতে পারছেন না যে কি হলো। তো ওখানকার যিনি ভারপ্রাপ্ত ঋষি ছিলেন তিনি মানে খুব অবাক হয়ে হাত জোর করে তাকে বলছেন যে যদি কোনো আশ্রমের বাসিন্দা আপনাকে অসম্মান করে থাকে তাহলে আমাদেরকে ক্ষমা করবেন। এটা বনকে অসম্মান করা হয়েছে এবং বনের উপর নির্ভরশীল সমস্ত প্রাণীকে। আপনারা পরিণতি না ভেবেই এত গাছ কেটে ফেলেছেন। এটা পিতাজি আমাকে শেখাননি, তিনি আমাকে সমস্ত জীবনের প্রতি শ্রদ্ধাশীল হতে শিখিয়েছিলেন। এবং গাছ কি জীবন নয়? তারা কি বনের প্রাণীদের খাদ্য এবং আশ্রয় দেয় না? কি সুন্দর চিন্তা ভাবনা দেখুন বন্ধুরা। সমাবেশের সবাই তার কথায় অবাক হয়ে একে অপরের দিকে তাকালেন, কিন্তু সীতা, আশ্রমের প্রধান, প্রতিবাদ করলেন। আমাদের আশ্রম তৈরি করার জন্য জায়গা এবং উপকরণের প্রয়োজন ছিল, সেটাও কি গুরুত্বপূর্ণ নয়? এবার আশ্রমের যিনি প্রধান তিনি সীতার এই কথাকে প্রতিবাদ করে বললেন যে, আমাদের তো আশ্রম তৈরি করার জন্য জায়গা লাগবে, জিনিসপত্র লাগবে, তো সেগুলোর জন্য তো এটার প্রয়োজন ছিল। আমরা কি ভুলে গেছি যে আমাদের পূর্বপুরুষদের বন খাইয়ে পুষ্ট করেছিল এবং আমাদেরকে এর জন্য কৃতজ্ঞতা জানাতে শেখানো হয়নি? সীতার কণ্ঠস্বর দৃঢ় হলো, তবুও তার সত্তার কোমলতা তার মধ্য দিয়ে প্রবাহিত হলো। কোমল অথচ দৃঢ় কণ্ঠে সীতা বললেন যে, আমাদের পূর্বপুরুষদের তো এই বন জঙ্গলই এতদিন ধরে খাইয়ে আসছে, তো আমাদের কি উচিত নয় যে তাদের প্রতি কৃতজ্ঞতা জানানো? তাহলে সমাধান কি? অন্য এক ঋষি জিজ্ঞেস করলেন। আমাদের উপদেশ দিন সীতা, আমাদের কি নির্মাণ এবং আশ্রম সম্প্রসারণ বন্ধ করা উচিত? সীতা চিন্তিত হলেন। না, তা সমাধান নয়। কয়েক মিনিট পর তার চোখ উজ্জ্বল হয়ে গেল। পিতাজি আমাকে শিখিয়েছেন প্রকৃতি থেকে আমরা যা নিই তার দ্বিগুণ ফিরিয়ে দিতে, এবং তাই প্রতিটি কাটা গাছের জন্য আমাদের দুটো করে গাছ লাগানো উচিত।
আমাদের অবশ্যই নিশ্চিত হতে হবে যে আমাদের প্রয়োজনগুলি ন্যায়সঙ্গত। কিছু নেয়ার আগে আমাদের অবশ্যই অন্যদের চাহিদা ব্যাখ্যা করতে হবে এবং বনের অনুমতি চাইতে হবে। আমরা যদি বনের জীবনকে বিবেচনা না করি তবে আমাদের ভবিষ্যৎ সমৃদ্ধি হবে না, এটা নিশ্চিত। মানে এই যে বন জঙ্গল যে কেটে ফেলা হচ্ছে, তার জন্য বনের অনুমতি নিতে হবে, এবং একটা গাছ যদি কাটা হয় তাহলে তার জন্য দুটো গাছ লাগাতে হবে। সমাবেশ জুড়ে ফিসফিসানি শোনা যাচ্ছিল, অনেকে মাথা নেড়ে সম্মতি জানাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, এটি একটি খুব ভালো সমাধান, আশ্রম প্রধান বললেন। আমরা অবিলম্বে এটি বাস্তবায়ন করব। জনক বাবা, যিনি সংলাপটি পর্যবেক্ষণ করার সময় নীরব ছিলেন, এবার উঠে দাঁড়ালেন এবং বললেন, বিদেহ রাজ্যের সকলেই এই সিদ্ধান্ত বাস্তবায়ন করবে, যাতে আমাদের তরুণ প্রজন্ম বন এবং প্রাণী ও গাছপালা সংরক্ষণ করতে শেখে, যারা আমাদের পূর্বপুরুষদের যত্ন নিয়েছিল। সীতার দিকে ফিরে এবার তিনি যোগ করলেন, প্রতিটি সমস্যারই একটা সমাধান আছে। তোমাদের সবসময় মতপার্থক্য দূর করার এবং বিরোধী চাহিদাগুলির মধ্যে সমন্বয় করার উপায় খুঁজতে হবে। এটা জনক বাবা বললেন যে প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে। আমাদের যে এই যে মতপার্থক্য হয় এটা দূরও করতে হবে, আবার যে সমস্ত চাহিদাগুলি আছে সেগুলির মধ্য থেকেই আমাদের সমাধান খুঁজে বের করতে হবে। রাজপ্রাসাদে ফিরে আসার পর জনক বাবা সুনয়না মাকে এই দৃশ্যটি বর্ণনা করলেন। আমি তার সহকারী হিসাবে ঘরে ছিলাম এবং তাদের আলোচনা শুনেছিলাম। সীতা কি করেছে শুনে সুনয়না মা গর্বে উজ্জ্বল হয়ে উঠলেন। রাজ্য কে শাসন করবে তা নিয়ে আমাদের এখন আর চিন্তা করার কোনো দরকার নেই। সীতা একদিন আপনার জায়গা নেওয়ার চেয়েও বেশি যোগ্য হবে। মানুষ তাকে সিংহাসনে বসতে দেখে অত্যন্ত আনন্দিত হবে। এটা সুনয়না মা বলল যে এখন রাজ্য কে চালাবে সেটা নিয়ে আর ভাবতে হবে না, সীতামাতা শিখে গেছেন। জনক বাবা মাথা নেড়ে বললেন, আমি যতই চেষ্টা করেছি সীতার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে সেই দৃষ্টি আমার কাছে অবরুদ্ধ। তবে আমি জানি সুনয়না, সে এই রাজ্য বা অন্য কোনো রাজ্য শাসন করার জন্য বা মিথিলায় থাকার জন্য নির্ধারিত নয়। তোমার এই ধারণা রাখা উচিত নয়। সে আমাদের কাছে তার জন্য আসেনি। তবুও আমি জানি যে সে বিশ্বজুড়ে সেবা করবে। সেই কাজের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দিতে আমাদের এখানে আছি। জনক রাজা তো একজন ভবিষ্যৎ দ্রষ্টা, ধ্যানের মাধ্যমে উনি ভূত ভবিষ্যৎ সবটাই দেখতে পান। কিন্তু সীতামাতার ভবিষ্যৎ উনি কোনোভাবেই দেখতে পাচ্ছিলেন না। তবু তিনি কিছুটা ভেবেছেন যে রাজ্য শাসন করার জন্য সীতামাতা আসেননি, বা মিথিলায় থাকার জন্য উনি আসেননি। উনি এসেছিলেন বিশ্বজুড়ে সেবা করার জন্য, আর সেই কাজের জন্য প্রয়োজনীয় যে প্রশিক্ষণ সেটার জন্য উনি এখানে এসেছেন। এই ঘটনাটি ছিল সীতার শৈশব থেকে উত্তরণের প্রথম ইঙ্গিত। সীতামাতা তার শৈশবকালেই এত কিছু করে গেছেন। তার কম বয়স সত্ত্বেও সে নিজের কণ্ঠস্বর খুঁজে পেতে শুরু করেছিল, এবং সে কেবল আশ্রম পরিদর্শন বা বনে ঘুরে বেড়ানোর পরিবর্তে ঋষিদের শিক্ষায় বসতে, শুনতে এবং সাড়া দিতে আরো বেশি করে আগ্রহী হয়ে উঠেছিল। শৈশবকালে তো সাধারণত সবাই ঘুরে ঘুরেই বেড়ায়, কিন্তু সীতামাতার সেদিকে কোনো আর আগ্রহ ছিল না। সীতামাতা তখন ঋষিরা যে শিক্ষা দিতেন সেখানে বসতে, শুনতে এবং তার প্রত্যুত্তর করতে বেশি আগ্রহ দেখিয়েছিলেন। 1 বছর বাদে অন্য একটি গল্প পরিচারকদের দ্বারা তার মীনাক্ষীমার কাছে পৌঁছলো, যা আমরা ঠিক বুঝতে পারিনি, কিন্তু যা আমাদের সবাইকে হাসিয়েছিল। সীতা জনক বাবার সাথে ওই অঞ্চলের একজন মহান ঋষির সাথে দেখা করতে গিয়েছিলেন। তিনি মহারাজকে কিছু পবিত্র মন্ত্র শিখিয়েছিলেন। এক সন্ধ্যায় যখন ঋষি একটি বিশেষ মন্ত্রের প্রতিটি শব্দের অর্থ ব্যাখ্যা করে বলছিলেন, সীতা বাধা দিয়ে জিজ্ঞাসা করলেন, শব্দগুলো কেবল ভাবাই কি যথেষ্ট নয়? কেন একজনকে সেগুলো জোরে আবৃত্তি করতে হবে? সীতামাতা বলছেন যে শব্দগুলো তো মনে মনে ভাবলেই হয়। এই মন্ত্র কি জোরে জোরে উচ্চারণ করে তারপর আবৃত্তি করে সবাইকে শোনাতে হবে? শব্দ হলো কম্পন।
দেখুন, সীতামাতা তখন পদার্থবিদ্যায়ও পারদর্শী ছিলেন। তারা অন্যান্য কম্পনকে প্রভাবিত করে এবং যদি শব্দগুলো সঠিকভাবে উচ্চারণ করা হয় তবে বাইরের জগতে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে পারে। প্রতিটি শব্দ মহাবিশ্বের একটি নির্দিষ্ট কম্পনের সাথে সুর মিলিয়ে থাকে এবং সামান্য ভুল উচ্চারণ প্রভাবকে মারাত্মকভাবে পরিবর্তন করতে পারে। কি কঠিন ভাবনা চিন্তা সীতার মনে! শব্দ হলো একটা কম্পন, সেই কম্পন সবকিছুকে প্রভাবিত করে যদি সেটা সঠিকভাবে উচ্চারণ করা হয়। আর জোরে জোরে আমি আবৃত্তি করলাম কিন্তু আমার উচ্চারণ সঠিক হলো না, তাহলে এটা কোনো কাজেই আসবে না, বরঞ্চ সেই প্রভাবকে আরো মারাত্মকভাবে পরিবর্তন করে দেবে। কারণ প্রতিটি শব্দ একটা কম্পনের সাথে সুর মিলিয়ে থাকে। সীতা কয়েক মিনিট চুপ করে রইলেন এবং তারপর জিজ্ঞাসা করলেন, কিন্তু চিন্তা ভাবনাও কি কম্পন, চিন্তা ভাবনারও কি প্রভাব থাকতে পারে? অবশ্যই পারে, তিনি ব্যাখ্যা করলেন, কিন্তু শব্দ চিন্তার চেয়ে বেশি শক্তিশালী। এই জন্যই মন্ত্রের আবৃত্তি একটি প্রভাব আনতে ব্যবহৃত হয়, শুধু মন্ত্রটি ভাবলে একই ফল হবে না। ঋষি এটা বলছেন যে শব্দ চিন্তার চেয়েও বেশি শক্তিশালী। এই জন্য ঋষি বলছেন যে এটা আবৃত্তি করে পড়লে এটার প্রভাব আরো বেশি ভাবে, যেটা ভাবলে হবে না। সীতা 1 মিনিট ভাবলেন এবং তারপর উত্তর দিলেন, কিন্তু সেটা কি একজনের মনোযোগের শক্তির কারণে হতে পারে না? যদি মনের মনোযোগ এমন হয় তবে কি একটি চিন্তার একই প্রভাব হবে না? এরপর সীতা বলছেন যে এটা তো মনোযোগের উপর নির্ভর করবে। আমি মনোযোগ দিয়ে একদম চিন্তা ভাবনা করে যদি এক মনে আহ, যদি শব্দটি জোরে উচ্চারণ না করে মনে মনে ভাবি, তাহলেও তো প্রভাব একই থাকবে। তখন দরজা থেকে একটি কণ্ঠস্বর শোনা গেল, বলছেন, সীতা ঠিক বলেছ, চিন্তার শক্তিকে অস্বীকার করা যায় না। সবাই ঘুরে দেখলো কে আলোচনায় বাধা দিয়েছে। একজন দয়ালু চেহারার মধ্যবয়সী মহিলা দরজায় দাঁড়িয়েছিলেন, সন্ন্যাসীর পোশাক পরা। তার গাঢ় চুল ধূসর রঙের রেখা, তাতে ধূসর রঙের রেখা মিশ্রিত, মাথার উপর আঁচড়ানো ছিল। তার ত্বক পরিষ্কার ছিল, কোনো বলি রেখা ছিল না। তার চোখগুলো গাঢ় এবং তীব্র ছিল, তবে কোমলও ছিল। সে যে সন্ন্যাসিনী, সেই সন্ন্যাসিনীর বর্ণনা মীনাক্ষী মা দিলেন। অন্য ঋষিরা তাকে অভ্যর্থনা জানালেন। ঋষি গার্গী স্বাগতম। এখানে ঋষি গার্গী এসছেন, দয়া করে ভেতরে আসুন এবং আমাদের সাথে যোগ দিন। গার্গী একজন মহান দার্শনিক এবং বেদের ব্যাখ্যাকারী ছিলেন, জনক বাবার রাজ্যে সুপরিচিত। গার্গী ছিলেন একজন মহান দার্শনিক এবং বেদ ব্যাখ্যা করেছিলেন, তিনি একজন বিদুষী নারী। ঋষি গার্গী ঘরে প্রবেশ করলেন এবং সীতার পাশের আসনে বসলেন। সীতা, আমরা শারীরিক স্তরে বাস করি, উচ্চতর রাজ্যে শুধুমাত্র চিন্তাই একজনের আকাঙ্ক্ষা প্রকাশ করতে পারে। এখানে বস্তু জগতে একটি ঘন স্পন্দন প্রয়োজন। এই ভৌত জগৎ শব্দের স্পন্দনের মাধ্যমে, ওম স্পন্দনের মাধ্যমে প্রকাশ পেয়েছে এবং এই জ্ঞানীরা সঠিক উচ্চারণই মূল চাবিকাঠি। সঠিক স্পন্দনের সাথে নিজেকে সারিবদ্ধ করা খুব কঠিন। যদি একজনের চিন্তা সুর না হয় তবে শব্দ পুরোপুরি সারিবদ্ধ হবে না। চিন্তা শব্দকে পথ দেখায়। একটি বিশুদ্ধ মন প্রয়োজন, বা
অন্তত একটি খুব সুশৃঙ্খল মন, যে কারণে খুব কম লোকই মন্ত্রের শক্তি ধারণ করে। আগের সময়ে মন্ত্র পৃথিবীকে উপকার করতে ব্যবহৃত হতো। উদাহরণস্বরূপ, যখন বৃষ্টিপাত হতো না, তখন বৃষ্টি আনতে ব্যবহৃত হতো। তিনি এক মুহূর্ত থামলেন। গার্গী দেবী তখন বলছেন যে, আমি দেখছি সীতা, তোমার একটি প্রশ্ন আছে। সীতা উত্তর দিলেন না, তবে তার অভিব্যক্তি দেখিয়েছিল যে তিনি যা শুনছেন তা গ্রহণ করছেন। এসো, কিছু জিজ্ঞাসা করো, ঋষি গার্গী জোর দিলেন। এগুলো তোমার জানার জন্য গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো পরে তোমার কাজে লাগবে। সীতা জড়ো হওয়া ছোট দলটির দিকে তাকালেন, যাদের কয়েকজনকে তিনি ধ্যান অনুশীলনে উন্নত বলে জানতেন। আমার জন্মের আগে বিদেহতে দীর্ঘ খরা হয়েছিল, তখন মন্ত্রগুলো বৃষ্টি আনেনি কেন? তিনি জিজ্ঞাসা করলেন। তারা উত্তর না দিয়ে একে অপরের দিকে তাকালেন। সীতা ঋষি গার্গীর দিকে ফিরে আবার জিজ্ঞাসা করলেন, মানুষ এবং প্রাণীরা যখন জলের অভাবে ভুগছিল, তখন মন্ত্রগুলো সাহায্য করেনি কেন? গার্গী যে বললেন যে মন্ত্রের একটা আলাদা শক্তি আছে, সেই মন্ত্র যদি সুশৃঙ্খল ভাবে এবং সুচিন্তার মাধ্যমে উচ্চারিত ভাবে যদি পাঠ করা হয়, তাহলে সেই মন্ত্র দিয়ে বৃষ্টিপাত পর্যন্ত হতে পারে। তো সীতা জিজ্ঞেস করলেন যে, তাহলে আমার জন্মের পূর্বে যখন মিথিলাতে বৃষ্টিপাত হয়নি, তখন কেন এই মন্ত্র কোনো কাজে আসেনি? ঋষি গার্গী নিচু কণ্ঠে তখন উত্তর দিলেন, একজন খুব শক্তিশালী সত্তা মন্ত্রগুলোকে প্রতিহত করতে পারে এবং সেগুলোকে অকার্যকর করে দিতে পারে। এটি বিরল, তবে এটি ঘটেছে এবং তখনই ঘটেছিল। গার্গী বলছেন যে এমনও একটা শক্তিশালী শক্তি আছে, সত্তা আছে, যা এই মন্ত্রগুলোর যে গুণ, সেটাকে অকার্যকর করে দিতে পারে, এবং তখন এটাই ঘটেছিল। কে এমন কাজ করবে? তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন। এবং কার এমন শক্তি থাকবে? সীতামাতা জিজ্ঞেস করছেন যে, কে করলেন এটা, কার বা এমন শক্তি? আবার নীরবতা। কেউ তার নাম বলার সাহস পেল না। সীতা একজনের থেকে অন্যজনের দিকে তাকালেন। অবশেষে মহারাজা জনক হস্তক্ষেপ করলেন এবং সীতাকে বললেন, দেরি হয়ে যাচ্ছে, সম্ভবত আমাদের ফিরে যাওয়ার সময় এসেছে। পিতাজি, এমন দুঃখের কারণ কে এবং কেন করলেন তা আমাকে অবশ্যই জানতে হবে। তার নাম রাবণ, ঋষি গার্গী শান্তভাবে বললেন। তিনি একসময় একজন অত্যন্ত সম্মানিত পণ্ডিত এবং মহাদেবের একজন মহান ভক্ত ছিলেন। দীর্ঘ এবং তীব্র তপস্যার মাধ্যমে অনেক শক্তি অর্জন করেছিলেন। তার মা এক শক্তিশালী অসুর জাতির অংশ, কিন্তু তার বাবা বেদের একজন পণ্ডিত। সে যে কোনো পথ বেছে নিতে পারত, কিন্তু অহংকার আর গর্ব তাকে আচ্ছন্ন করে ফেলে এবং তিনি বিশ্ব জয় করতে চায়। সে সেই বিরল প্রাণীদের মধ্যে একজন, যে মন্ত্রের পাল্টা জবাব দিতে পারে। সে পৃথিবীর অনেক অংশ বশীভূত করেছে এবং অনেক ধরনের ছলনা আয়ত্ত করেছে, কিন্তু সে এখন বিদেহ স্পর্শ করবে না। ঋষিরা এখানে নিরাপদ। কথা শেষ করার সময় হয়েছে। সে প্রণাম করলো ঋষির কাছে। তখন যখন সীতামাতা যখন বারবার যখন জিজ্ঞেস করছেন যে কে, কার এত শক্তি, কেউ কোনো উত্তর দিচ্ছিল না। জনকরাজও তখন চাইছিলেন যে সীতামাতাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সীতামাতা এতটাই দৃঢ় যে তার মহিলা ছিলেন যে উনি এর উত্তর না জেনে যাবেন না। তখন গার্গী মাতা বললেন যে রাবণ, রাবণ যিনি অত্যন্ত সম্মানিত পণ্ডিত এবং মহাদেবের একজন উপাসক ছিলেন, এবং তাকে মহাদেব নানান শক্তি প্রদান করেছিলেন। তার মা ছিলেন একজন শক্তিশালী অসুর বংশের এবং বাবা ছিলেন বেদের একজন পণ্ডিত। এবার
রাবণ যে কোনো পথই বেছে নিতে পারতো, কিন্তু রাবণের মধ্যে এত অহংকার আর গর্ব ছিল যে তিনি বিশ্ব জয় করতে চেয়েছিলেন। একমাত্র রাবণের কাছে এই মন্ত্রের পাল্টা জবাব ছিল। তিনি রাবণ পৃথিবীর অনেক অংশ বশীভূত করেছিলেন, কিন্তু বিদেহতে তিনি এখনো আসবেন না। হুম। ঋষিরা এখানে নিরাপদ। সে প্রণাম করলো ঋষির কাছে। সীতাকে বিভ্রান্ত দেখাচ্ছিল, কিন্তু সে তার বাবাকে উঠতে দেখলো, যা প্রস্থানের ইঙ্গিত দেয়, এবং তার সাথে অবসর নিল। সীতার ওঠার ইচ্ছে ছিল না, কিন্তু তারপর যখন দেখলেন যে জনক রাজা উঠে যাচ্ছেন, তখন তিনি, ও, উঠে তো যেতেই হবে। পরের দিন তার আশ্রম ত্যাগ করে প্রাসাদে ফিরে যাওয়ার পূর্ব সীতা চুপচাপ ছিলেন। অবশেষে তার বাবা বললেন, সীতা, তুমি যা শুনেছো তা নিয়ে নিজেকে কষ্ট দিও না। এখন তো এটা নিয়ে চিন্তা করার সময় আসেনি। আমি চিন্তিত নই পিতাজি, আমি শুধু বোঝার চেষ্টা করছি যে জ্ঞান থাকা সত্ত্বেও মহাদেবের একজন ভক্ত কেন ক্ষতি করবে। জনক রাজা তাকে বোঝাচ্ছেন, সে যে ক্ষমতা অর্জন করেছিল তার সমালোচনা, তা সামলানোর জন্য প্রস্তুতি তার মধ্যে ছিল না। সীতা, ক্ষমতা ভুল হাতে পড়লে মারাত্মক ক্ষতি হতে পারে। প্রসঙ্গ পরিবর্তন করে তিনি বললেন, আমি দেখছি তুমি ঋষি গার্গীকে কতটা শ্রদ্ধা করো। তুমি কি তার কাছে পড়াশুনো করতে চাও? তো রাজা তাকে বোঝালেন যে সব জিনিসের সম্মান সবাই করতে পারে না। যে যে জিনিস অর্জন করুক না কেন, তাকে ধরে রাখার ক্ষমতা সবার থাকে না, এবং তাকে ঠিক ঠিক প্রয়োগ করার ক্ষমতাও তার মধ্যে থাকে না। তো রাবণেরও এই অবস্থাই হয়েছিল। তো তখন জনক রাজা চাইছিলেন যে এই প্রসঙ্গটা যাতে পাল্টে যায়, তখন তিনি জনক রাজাকে সীতা মাতাকে বললেন যে তুমি কি গার্গীমার কাছে পড়াশুনো শিখতে চাও? তো তখন সীতা মাতা বললেন যে খুব চাই। সীতা আগ্রহপূর্ণ হাসি মুখে উত্তর দিল, তবে তাই হবে। কয়েক বছর পরে আমি সীতার কাছ থেকে এক মহান আশীর্বাদ পেলাম। উষা আর আমি একদিন বাগানে বসে দেখছিলাম মাতা খরগোশের একটি পরিবারের সাথে খেলছে, যারা প্রায়শই তাদের লুকোনো জায়গা থেকে তাকে অভ্যর্থনা জানাতে বেরিয়ে আসতো। আমি মাতার দিকে তাকিয়েছিলাম, ভাবছিলাম সে এখন কতটা সুন্দরী হয়েছে যখন সে যৌবনে পদার্পণ করছে। সে সবসময়ই একটি সুন্দর শিশু ছিল, পরিষ্কার বর্ণ এবং জীবন শক্তিতে উজ্জ্বল চোখ ছিল, কিন্তু তার রূপ পরিবর্তন হচ্ছিল এবং সে অসাধারণ সুন্দরী হয়ে উঠছিল। যখন সে প্রাণীগুলোর সাথে খেলছিল, তার লম্বা ঘন চুল অমাবস্যার আকাশের মতো কালো, তার কোমর পর্যন্ত ঝরে পড়ছিল ঢেউ খেলানো ভাব। তার বাহু এবং একটি ছোট্ট খরগোশের শরীরের উপর, মানে এরকম ঢেউ খেলিয়ে তার চুলটা, তার হাত এবং একটা ছোট্ট খরগোশের শরীরের উপর, যা সে এখন তার বুকের কাছে ধরে রেখেছিল। তার শরীর ছিল সরু এবং কমনীয়, এত হালকা যে হাঁটার সময় সে সবেমাত্র পৃথিবীকে স্পর্শ করছে বলে মনে হচ্ছিল। তার বড় বাদাম আকারের চোখ তার চুলের রঙের সাথে মিলে গিয়েছিল এবং আনন্দে উজ্জ্বল ছিল। শৈশব থেকে নারীতে উন্নীত হওয়ার সাথে সাথে তার চোখ আরো গভীর হয়েছিল, যেন তলাবিহীন পুকুরের মতো, এবং সেগুলো কেবল তার অস্তিত্বের আনন্দকেই নয়, বরং জ্ঞান, প্রজ্ঞা এবং গভীর শান্তাকেও প্রতিফলিত করেছিল, যা আমাদের সবাইকে প্রভাবিত করেছিল। যখন সে আপনার দিকে তাকাতো, আপনি জানতেন যে সে আপনার বাহ্যিক রূপের চেয়েও বেশি কিছু দেখছে। সে আপনার সত্তার ভেতরের গভীরে তাকাচ্ছিল, যাতে সে যে কোনো উদ্বেগ বা দুঃখের কারণ বা ব্যথার কারণ দূর করতে পারে। এটি ছিল তার ধরন। তার গায়ের রং আমার চেয়ে কয়েক শেড হালকা ছিল এবং একটি নরম সোনালী আভা নির্গত করছিল। তার মুখ যদিও সরু, তাতে একটি পূর্ণতা ছিল এবং তাতে কোনো খোদ বা চিহ্ন ছিল না। এর চেয়ে সুন্দর কোনো মানুষ কল্পনা করতে পারতাম না। আমি যখন তার সৌন্দর্যে মুগ্ধ হচ্ছিলাম,
মানে এতক্ষণ ধরে মীনাক্ষী মা সীতার যে সৌন্দর্য, সীতার যে বাহ্যিক সৌন্দর্য তার কথাও যেমন বলেছেন, আবার সীতার অন্তরের সৌন্দর্যের কথাও বলেছেন। সীতা যখন কারোর দিকে তাকাতো তখন শুধু তার বাহ্যিক রূপই দেখতো না, তার ভেতরে তার কোনো ব্যথা, যন্ত্রণা, উদ্বেগ কিছু আছে কিনা এবং সেটা কিভাবে নিরসন করা করা যায় সেটাও সীতা দেখতেন। আমি যখন তার সৌন্দর্যে মুগ্ধ হচ্ছিলাম, মাতা হঠাৎ খরগোশটিকে মাটিতে শুয়ে আমার কাছে এলেন, আমার পাশে বসলেন এবং শান্ত স্বরে বললেন, মীনাক্ষী, তোমার এমনটা মনে করা উচিত নয় যে তোমার বাবা তোমাকে ভালোবাসতেন না। তিনি তোমাকে খুব ভালোবাসতেন। ভালোবাসা শুধু কথায় নয়, কাজের মাধ্যমেও প্রকাশ পায়। সীতামাতা এলেন মীনাক্ষীর কাছে। আমরা আগে দেখেছিলাম যে মীনাক্ষী সবসময় ভাবতেন যে তার বাবা তাকে ভালোবাসেন না, অন্যদেরকে বেশি ভালোবাসেন। এই নিয়ে খুব অভিমানও ছিল। তখন সীতামাতা বলছেন যে তুমি এটা মনে করো না যে তোমার বাবা তোমাকে ভালোবাসতেন না। ভালোবাসা শুধু কথায় নয়, কাজের মাধ্যমেও প্রকাশ পায়। সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে পড়েছিলাম। আমি তার কথায় হতবাক হয়ে গিয়েছিলাম এবং কি উত্তর দেব জানতাম না। তোমার কি মনে নেই যখন তিনি রাতে তোমার বিছানার পাশে বসে থাকতেন এবং তুমি ঘুমিয়ে না পড়া পর্যন্ত উনি তাকিয়ে থাকতেন? সেটা ছিল তার ভালোবাসার চিহ্ন। এবং যখন তিনি রাতে তোমাকে সঙ্গে করে নিয়ে আসতেন পিতাজির আশীর্বাদ নেওয়ার জন্য বিছানায় যাওয়ার আগে, সেটিও ছিল তার ভালোবাসার চিহ্ন। তিনি এমন ভাবে কথা বলছিলেন যেন তিনি আমার সঙ্গেই ছিলেন। এই ছোট ছোট যত্নের কাজগুলো প্রত্যক্ষ করেছিলেন যা আমি কখনো লক্ষ্য করি। আর সীতামাতা প্রাপ্তবয়স্ক। সীতামাতা এমন ভাবে ওই সময়কার বর্ণনাটা দিচ্ছিলেন মীনাক্ষী মাকে, যেন মনে হচ্ছিল যে সীতামাতা তখন ওখানেই উপস্থিত ছিলেন, সীতামাতার সামনেই সবকিছু হয়েছে। কিন্তু তিনি আমাকে কখনো বলেননি তিনি আমাকে ভালোবাসেন। আমি ভাবলাম, মীনাক্ষী মা বলছেন যে ভাবছেন যে উনি তো আমাকে কখনো বলেননি। তখন সীতামাতা মীনাক্ষী মা যে চিন্তাটা করেছেন সেটার উত্তর দিচ্ছেন। তার মানে এই নয় যে তিনি তোমাকে ভালোবাসতেন না। তার মায়াবী হাসি দিয়ে তিনি যোগ করলেন, বসুন্ধরা মা আমাদের প্রতি তার ভালোবাসা মুখ খুলে বলেন না, তবুও তিনি আমাদের ভালোবাসেন, আমাদের সবাইকে, প্রতিটি প্রাণীকে। এবং আমিও তোমাকে খুব ভালোবাসি মীনাক্ষী, সেখানে ডানা মেলে একাকী এবং উষ্ণ অবস্থায়। কি বলছেন যে বসুন্ধরা মাতাও তো আমাদেরকে ভালোবাসেন, কিন্তু বসুন্ধরা মাতা কি কখনো বলেন যে বসুন্ধরা মাতা এই প্রাণী, এই পৃথিবীর সমস্ত মানুষ সবাইকে ভালোবাসেন? উনি তো কখনো বলেন না। এবং সীতা মাতাও তো মীনাক্ষীকে ভালোবাসেন। মীনাক্ষী মা ভাবছিলেন যে সীতামাতা সীতামাতা তো খরগোশটাকে কি সুন্দর করে কোলে নিয়ে উষ্ণ আলিঙ্গনে ভালোবাসছেন। আমার জীবনে তো কখনো এমন অনুভূতি হয়নি, কেউ তো আমায় এভাবে বলেনি যে আমি তোমাকে ভালোবাসি। খরগোশটার এই যে খরগোশটা, এই খরগোশটার নাম ছিল মাধুরী। তখন সীতামাতা এই কথাগুলি বলছেন তখন প্রশ্নভরা দৃষ্টিতে মীনাক্ষী মা তার দিকে তাকালেন, তিনি মাথা নাড়লেন। তাহলে তো তারপর মাথা নেড়ে বলছেন, জনক বাবাও তোমাকে ভালোবাসতেন, কিন্তু সেই ভালোবাসার কথা তো কখনো জনক বাবা বলেননি। বা তোমার বাবা জনক বাবার কাছে ফিস ফিস করে বলে গেছিলেন যে তোমাকে যেন জনক বাবা রক্ষা করেন। উনি বাইরে কঠোর ছিলেন, কিন্তু ভেতরে অত্যন্ত কোমল, কোমল মনের ছিলেন। এসব শুনে মীনাক্ষী মা বলছেন যে আমার চোখের অশ্রু আমি ধরে রাখতে পারছিলাম না। তখন উষা ছিলেন ওখানে। উষা শান্তভাবে বললেন যে মীনাক্ষী, তুমি একটু মাধুরীর যত্ন নাও, তুমি একা এখানে কিছুটা সময় কাটাও। মীনাক্ষী তখন ধন্যবাদ জানিয়ে উষাকে ধন্যবাদ জানালে উষা আর সীতা দেবী ঘরে ফিরে এসেছিলেন। ঘরে ফিরে আসার পর মীনাক্ষী সেখানে মাধুরীকে ধরে প্রচন্ড প্রচন্ড কান্নায় ভেঙে পড়েছিল। ওখান থেকে তারপর
মাধুরীকে রেখে, মাধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, মাধুরীকে ভালোবেসে, তারপর কিছুক্ষণ পর মীনাক্ষী অদিতি মার ওখানে গেলেন। অদিতি মা যে খুব অসুস্থ ছিল এবং তার শেষ দিন গুনছিল। তখন মীনাক্ষী মা সবকিছু বললেন, সীতার সঙ্গে কথোপকথনের কথা। তখন অদিতি মা বললেন, যিনি খুব দুর্বল অবস্থায় ছিলেন এবং খুব আস্তে করে কথা বলছেন, তিনি বলছেন, অবশ্যই তোমার বাবা তোমাকে ভালোবাসতেন, তুমিই ছিলে তার সবকিছু, এবং তিনি যাই করতেন তাকে যতই কঠোর মনে হোক না কেন, সেটা ছিল তোমাকে রক্ষা করার তার উপায়। মীনাক্ষী, সে কয়েক মিনিট চুপ করে রইল। আমি বিশ্বাস করি যে তিনি তার জীবন দিয়েছিলেন যাতে তুমি এই পরিবারে উন্নতি করতে পারো। দেখো, এখন তোমার উপর কি আশীর্বাদ এসেছে। তোমার বাবার ভক্তি এবং আনুগত্য একটি বড় ভূমিকা পালন করেছিল মীনাক্ষী, কখনো এতে সন্দেহ করো না। তার আত্মত্যাগ তোমাকে আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে। তার ত্যাগ এবং জনক বাবার প্রতি ভালোবাসা, সবাই তোমাকে ভালোবাসতো। তখন মীনাক্ষী বলছেন যে তাহলে সেদিন এই ভালোবাসার কারণেই কি জনক বাবা আমাকে নদী থেকে বাঁচিয়েছিলেন? তার বাবার প্রতি ভালোবাসা নাকি আমার প্রতি ভালোবাসা? তখন অদিতিমা বলছেন, সেটা ছিল তোমার প্রতি তার ভালোবাসা। আমার প্রতি? আমি অবিশ্বাস নিয়ে চিৎকার করে উঠলাম। অদিতি দীর্ঘশ্বাস ফেললেন এবং শক্তি সঞ্চয় করলেন। তুমি কি লক্ষ্য করনি আমাদের সকলের প্রতি তার ভালোবাসা, পরিবারের সকলের প্রতি তিনি যে যত্ন নেন, তার সমস্ত দায়িত্ব সত্ত্বেও তিনি প্রায়শই আমাকে দেখতে আসেন, আমার কিছু প্রয়োজন আছে কিনা দেখতে, আমাকে আরো স্বাচ্ছন্দ্য বোধ করাতে, তিনি কি করতে পারেন তা জিজ্ঞাসা করতে। আর আমি তো কেবল একজন দাসী। এমন ভালোবাসা বোঝা আমার পক্ষে সম্ভব নয়, এবং রাজকুমারী সীতার মধ্যেও সেই একই গুণ রয়েছে। আমি মাথা নাড়লাম, আবেগে অভিভূত হয়ে যে আমার মধ্যে উপচে পড়ছিল। যখন আবার কথা বলতে পারলাম তখন জিজ্ঞাসা করলাম, কিন্তু অদিতি, আমার হৃদয়ে দীর্ঘদিনের চাপা এই ব্যথা কিভাবে জানতে পারলেন সীতামা? তখন অদিতিমা বলছেন, মার সম্পর্কে এমন অনেক কিছুই আছে যা আমরা কখনোই বুঝতে পারবো না। তবে একটা বিষয় নিশ্চিত, তিনি এই পরিবারে এবং সমগ্র মিথিলাতে এমন আনন্দ এনেছেন যা আমরা আগে কখনো পাইনি। তিনি সেই ভালোবাসা প্রকাশ করেন যা জনক বাবার কাছে জনক বাবার আছে, কিন্তু তিনি তা প্রকাশ্যে দেখান না। মাঝে মাঝে আমার মনে হয় তিনি নিজেই একজন ভালোবাসা। অদিতির কণ্ঠস্বর খুব ক্ষীণ হয়ে গিয়েছিল এবং আমি তাকে ক্লান্ত করে দিয়েছি ভেবে আমি চলে যাওয়ার জন্য উঠলাম এবং তারপর ঘুরে তার হাত ধরলাম। এই সমস্ত বছর ধরে তুমি আমার কাছে অনেক কিছু ছিলে অদিতি। তিনি হাসলেন। যখন তিনি আমার চোখে জল জমতে দেখলেন তিনি বললেন, আমার জন্য কাঁদিস না মীনাক্ষী, তোর জন্য একটি নতুন অধ্যায় শুরু হয়েছে, আর আমাকে আমার যাত্রা চালিয়ে যেতে হবে। আমি জানতাম এটাই আমাদের শেষ কথোপকথন হবে, তাই আমি তার পাশে থাকলাম। কিন্তু তিনি চোখ দিয়ে আমাকে চলে যাওয়ার ইঙ্গিত দিলেন, এবং তাই মনে মনে আমার শেষ বিদায় জানিয়ে আমি তার হাত ছেড়ে দিলাম এবং আমার অতীতের আরো একটি অংশকেও ছেড়ে দিলাম। সেই দিন থেকে আমি নিজেকে ভালোবাসাহীন শিশু ভাবার ব্যথা থেকে সুস্থ হয়ে উঠলাম। এই ঘটনার কয়েক বছর পর আমি আবিষ্কার করতে পারলাম যে আমি একমাত্র দাসী ছিলাম না যে ভেতরের ব্যথা থেকে সুস্থ হয়েছিল, পরিবারের অনেকেই। এবং আমি সাহস করে বলতে পারি, আমাদের রাজ্য আমাদের প্রিয় মায়ের কাছ থেকে কোনো না কোনো ভাবে আরোগ্য লাভ করেছিল। বন্ধুরা, আমরা আগামী দিন আবার আরেকটি অধ্যায়ে সীতামার আরো অনেক কিছু জানবো। তৃতীয় অধ্যায়টি এখানেই সমাপ্ত হলো। নমস্কার বন্ধুরা।